তো আজকে আমাদের গ্রাফ থিওরি ক্লাস 3 নম্বর ক্লাস। তো আমাদের টপিক হচ্ছে শর্টেস্ট পাথ শিখবো, ওয়েটেড এবং আনওয়েটেড ইয়ার জন্য, এবং বিএফএস দেখবো, আর হচ্ছে রিলেটেড কিছু প্রবলেম দেখবো। ফার্স্ট হচ্ছে বিএফএস দেখি। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। শর্টেস্ট পাথ প্রবলেম। আমরা আগে বিএফএস শিখবো, বাট বিএফএস দিয়েই অ্যাকচুয়ালি আনডিরেক্টেড গ্রাফের জন্য শর্টেস্ট পাথ প্রবলেম সলভ করা যায়। তারপর আমরা দেখবো হচ্ছে ডিরেক্টেড গ্রাফের জন্য, সরি কি বলতেছি আমি, ডিরেক্টেড না, অ্যাকচুয়ালি ওয়েটেড এবং আনওয়েটেড। হ্যাঁ, আনওয়েটেড গ্রাফের জন্য আমরা বিএফএস দিয়ে করতে পারবো, আর হচ্ছে ওয়েটেড গ্রাফের জন্য আমাদের কিছু এক্সট্রা জিনিস লাগবে। আচ্ছা, তো প্রথমে বিএফএস টা দেখি। বিএফএস হচ্ছে ডিএফএস এর মতোই তোমার গ্রাফ ট্রাভার্স করার একটা টেকনিক। হ্যাঁ, তো আমরা গ্রাফটা ট্রাভার্স করব একটা পার্টিকুলার নোড থেকে শুরু করে একটু অন্যরকম অর্ডারে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, এটা হচ্ছে বিএফএস এর ফুল ফর্ম, এই অর্ডারে করব। এটাতে যেটা হয় আমি একে দেখাই, যে ধরো গ্রাফ আছে, তারপর ভেবে দিলাম এটা একটা গ্রাফ। হ্যাঁ, তো এই গ্রাফে আমি যে কোনো একটা নোড থেকে শুরু করব, ধরো 1 থেকে শুরু করব। তো বিএফএস যেটা সেটা হচ্ছে যে তুমি যেই নোডে এখন আছো কারেন্টলি, সেই নোডের অ্যাডজেসেন্ট যত নোড আছে তাদেরকে আগে ডিসকভার করবা। ডিএফএস আমরা যেটা করতাম, যে যেখানে আছি, ধরো 1-এ আছি, 1 থেকে যে কোনো একটা নোডে যাইতাম, ধরো অ্যাডজেসেন্ট যে কোনো একটা, 1-এর অ্যাডজেসেন্ট কে আছে 2, 4, 3, যে কোনো একটাতে যাই 2, দেন আমি এখন 2-তে এসে পড়ছি, তাই না? তারপর 2 থেকে 2 এর কোন একটা অ্যাডজেসেন্ট নোডে যাইতাম, এইভাবে করতাম, মানে 6-এ গেলাম, তারপর 6-এ এসে পড়ছি, এখন 6 থেকে 6-এর অ্যাডজেসেন্ট একটা নোড 5-এ, মানে আমরা নিচে নামতে থাকতাম। এটা হচ্ছে ডিএফএস। ডিএফএস এ আমরা খালি যত পারতাম নিচে নামতে থাকতাম, মানে ডেপথ বরাবর যেতে থাকতাম। এই জন্য হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, এটার নাম হচ্ছে ডিএফএস। ঠিক আছে, এই ডেপথটা এখানে ইম্পর্টেন্ট, ডিএফএস এর মধ্যে ডেপথটা ইম্পর্টেন্ট। কিন্তু বিএফএস এ যেটা করি আমরা, বিএফএস এ ব্রেথটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা একটা নোট 1 থেকে ধরা শুরু করলাম, তারপর ব্রেথ মানে হচ্ছে তার অ্যাডজেসেন্ট যত নোড আছে ওগুলাকে বের করব, তার মানে 2, 3 এবং 4 একসাথে এগুলা বের করে ফেলবো। ঠিক আছে, ওদেরকে একসাথে বের করে ফেলবো, বের করে একটা লিস্টে রাখবো আর কি। হ্যাঁ, লিস্টে আছে আমার হাতে। এই লিস্টটা আমরা কিভাবে কি ইমপ্লিমেন্ট করব ওগুলা না এখন চিন্তা করার দরকার নেই, আমি ওগুলা করে দেখাই দিব সব। আপাতত জাস্ট এটা মাথায় রাখো যে আমি 1 থেকে শুরু করছি, তো আমি 1-এর অ্যাডজেসেন্ট সবাইকে বের করে ফেলছি এবং এটা একটা লিস্টে রাখছি। এগুলাকে লেভেল ওয়াইজও চিন্তা করা যায়, যে আমি যেখানে শুরু করছি সেটা হচ্ছে আমার লেভেল 0, তারপরে এর অ্যাডজেসেন্ট সবাই হচ্ছে লেভেল 1। আচ্ছা, হইলো। তারপর 1-এর কাজ কিন্তু শেষ, কারণ 1-এর অ্যাডজেসেন্ট যারা আছে সবাইকেই আমি বের করে ফেলছি। এখন আমার যাইতে হবে হচ্ছে নিচে যেগুলা ভিজিটেড না আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে 2, 3, 4 ওদের কাছে যাব। তো আমি যে কোনো একটাতে যাইতে পারি, এটা অর্ডারটা ম্যাটার করে না। তো আমি ধরো 2-তে গেলাম, দেন 2-তে গিয়েও সেম জিনিস, আমি 2 এর অ্যাডজেসেন্ট যারা আছে সবাইকে বের করব। 2 এর অ্যাডজেসেন্ট 1 আর 6 আছে, আমি 1 কে বের করলাম, সরি 6 কে বের করলাম। 1 তো অলরেডি ভিজিটেড, তাই না? তো যেটা ভিজিটেড সেটা আমরা যাব না। তো 2 থেকে আমরা 6-এ গেলাম, এখন 2 থেকে আর কোথাও যাওয়া যায় না। খেয়াল রাখো আমার এটাও কিন্তু একটা লিস্টে রাখা লাগবে। 3, 4 কেও আমি লিস্টে রাখছি, আবার 6 কেও আছে, মানে 2, 3, 4 কে একটা লিস্টে রাখছিলাম, যেখান থেকে আমি
2 কে নিয়ে কাজ করলাম, সো 3 4 বাকি আছে। আবার সেম ভাবে 6 ও একটা লিস্টে থাকবে। আচ্ছা, এরপর আমি কি করব, আমি হচ্ছে 3 কে নিয়ে কাজ করব, মানে সিরিয়াল ওয়াইজ যে অর্ডারে ওরা ডিসকভার হয়েছে, যে অর্ডারে ডিসকভার হয়েছে সেই অর্ডারে কাজ করব। অথবা এইভাবে চিন্তা করতে পারো যে ছোট লেভেলের গুলাকে আগে চিন্তা করব। এই 6 কিন্তু এখন লেভেল 2 তে, 6 হচ্ছে লেভেল 2 তে, হ্যাঁ। তো ছোট লেভেলের গুলাকে আগে কাজ করে ফেলবো আর কি। তো আমরা এখন 3 থেকে 3 অ্যাডজাসেন্ট গুলা বের করি, 4 আর 7। না, 4 অলরেডি ডিসকভার, দেখো 4 অলরেডি ডিসকভার, হ্যাঁ, 7। আচ্ছা, তারপর 3 থেকে আর কিছু নাই, এখন 4 থেকে আসছে হচ্ছে 5, ঠিক আছে। দেন আমরা যাব হচ্ছে 6 এ, 6 থেকেও সেম কাজ করব, 6 7 থেকেও সেম কাজ করব আর কি। সো এই যে পার্টিকুলার অর্ডারে আমরা ডিসকভার করতেছি, হ্যাঁ, এই অর্ডারটাকেই বলে হচ্ছে তোমার বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ। আমার এখানে কিন্তু সবগুলো নোট বের হয়ে গেছে, 7টা নোট, ঠিক আছে। এটাকে ব্রেথ ফার্স্ট সার্চ কেন বলে, কারণ হচ্ছে আমরা অ্যাডজাসেন্ট নোটগুলো আগে বের করতেছি। এবং যদি একটু চিন্তা করো যে আনওয়েটেড গ্রাফে, মানে হচ্ছে যেই সব গ্রাফে কোনো এজে কোনো ওয়েট নাই, এরকম গ্রাফে কিন্তু তোমার শর্টেস্ট পাথ প্রবলেম বিএফএস অ্যাপ্লাই করলে তুমি প্রত্যেকটা নোডের যে লেভেল পাবা, এটাই কিন্তু তোমার যেখান থেকে শুরু করছো, এটাকে যদি আমি সোর্স বলি, সোর্স, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা নোডের যে লেভেল পাচ্ছি, যেমন 6 7 5 এর লেভেল হচ্ছে 2, 2 3 4 এর লেভেল হচ্ছে 1 এরকম, এবং 1 এর লেভেল হচ্ছে 0। এই লেভেল গুলাই কিন্তু সোর্স থেকে নোড গুলার ডিস্টেন্স প্রকাশ করে, হ্যাঁ। বাট একটু চিন্তা করলে বোঝা যায় এটা কেন। কারণ হচ্ছে আমি বেসিক্যালি যেহেতু এটা যেহেতু একটা আনওয়েটেড গ্রাফ, সো বেসিক্যালি এখানে ডিস্টেন্স মানে হচ্ছে কয়টা এজ তুমি পার করে আসতেছো। যেমন 5 এর ডিস্টেন্স কত, 1 থেকে যদি বলি, আমার 1 হচ্ছে সোর্স, ঠিক আছে। 1 থেকে 5 এর ডিস্টেন্স কত, তোমার 1 থেকে 5 অনেক ভাবে আসা যায়, বাট শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 2, কারণ আমি হচ্ছে 1 থেকে 4 এ যাব, 4 থেকে 5 এ যাব, ঠিক আছে। এটা হচ্ছে 1 এর শর্টেস্ট ডিস্টেন্স, 2। সো 1 হচ্ছে লেভেল 2 তে আছে, হ্যাঁ। এটা কেন, মানে বিএফএস ছাড়লে কেন শর্টেস্ট ডিস্টেন্স বের হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু আমার নাম্বার অফ এজেস হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, এখানে এখানে শর্টেস্ট ডিস্টেন্স মানে কয়টা এজ আমি ক্রস করে আসতেছি। সো তুমি যেহেতু সবসময় আগে এজ কে, মানে তুমি তোমার অ্যাডজাসেন্ট এজে, মানে তোমার অ্যাডজাসেন্ট যে নোট গুলো আছে তাদেরকে যেহেতু আগে বের করে ফেলতেছো, তো বেসিক্যালি তুমি কাছের নোট গুলাকে আগে বের করে ফেলতেছো। যে তুমি বেসিক্যালি সোর্স থেকে শুরু করে অ্যাডজেসেন্ট গুলাকে বের করা, যেটা হচ্ছে যে এক ডিস্টেন্সের যে নোড গুলো আছে সবাইকে বের করে ফেলতেছো। মানে হচ্ছে তুমি ফার্স্টে সোর্সে ছিলা, সোর্স মানে হচ্ছে ডিস্টেন্স 0 তে ছিলা, হ্যাঁ। এই যে লেভেল 0 মানে ডিস্টেন্স 0, লেভেল কি এখানে তোমরা ডিস্টেন্স হিসেবেও চিন্তা করতে পারো, লেভেল ইকুইভ্যালেন্ট টু ডিস্টেন্স, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, হ্যাঁ, লেভেল ইকুইভ্যালেন্ট টু ডিস্টেন্স, এভাবে চিন্তা করতে পারো। সো তোমার প্রথমে তুমি সোর্সে আসো, মানে ডিস্টেন্স 0 এর একটা নোডে আসো, সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স 0। দেন তুমি সোর্সের থেকে একটা এজ দিয়ে যতগুলা নোডে যাওয়া যায় সবগুলা বের করে ফেলছো, তার মানে হচ্ছে ডিস্টেন্স 1 এর সবগুলা নোড বের করে ফেলছো, ঠিক আছে। এখন ডিস্টেন্স 2 এর নোড কি, ডিস্টেন্স 2 এর নোড কারা হবে, যারা ডিস্টেন্স 1 থেকে আসে, তাই না। তো সেম ভাবে আমরা ডিস্টেন্স 1 থেকে যত নোড বের হয় সবগুলাকে বের করে ফেলছি, তার মানে আমরা ডিস্টেন্স 2 এর সবাইকে বের করে ফেলছি। তো এইভাবে আমরা যেহেতু কাছের নোড গুলাকে আগে বের করতেছি, এই বিএফএস অ্যাপ্লাই করলে তোমার আনওয়েটেড গ্রাফের জন্য শর্টেস্ট পাথ প্রবলেম সলভ হয়ে যায়, ঠিক আছে। সো আমরা জাস্ট বিএফএস টা শিখলেই হচ্ছে। আর ওয়েটেড গ্রাফের জন্য আমরা ডায়াক্সটা দেখবো, বাট এটা একটু পরে। আমি হচ্ছে তোমাদের এটার জন্য কিছু, এটার জন্য জাস্ট কোডটা দেখাই, হ্যাঁ। এবার এটা দিয়ে এক দুইটা প্রবলেমও সলভ করি আমরা, তারপর হচ্ছে ডায়াক্সটা দেখি, ঠিক আছে নাকি, নাকি আগে ডায়াক্সটা দেখবো, জি কি ভাই, বলো? জি ওকে, ভাই। ঠিক আছে। স্ক্রিন শেয়ার, ওকে, আমি কোডে আসছি, হ্যাঁ।
তো আমরা বিএফএস টা লিখি। বেসিক্যালি বিএফএস টা আমরা ইমপ্লিমেন্ট করেছি কিউ ইউজ করে। হ্যাঁ, আমরা তো কিউ পড়ছি তাই না? কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করা ইজি। কেন ইজি দেখো, এইখানে বিএফএস এ যে বলছি আমরা লিস্ট রাখবো, লেভেল 1 এর জন্য একটা লিস্ট, লেভেল 2 এর জন্য একটা লিস্ট, এভাবে রাখা লাগবে। এবং লেভেল ধরে ধরে আগানো লাগবে। এটা হ্যান্ড এইভাবে করা যাবে ভেক্টর ইউজ করে বা সামহাউ করা যাবে। এবং এটা ইমপ্লিমেন্ট করতে একটু কষ্ট হবে, হ্যাঁ, মানে একটু ঝামেলা হবে। কিন্তু আমরা যদি কিউ ইউজ করি তাহলে আসলে লেভেল গুলা হ্যান্ডেল করা লাগে না। কারণ হচ্ছে কিউতে আমরা, বা ভেক্টর ইউজ করলেও হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিউ বা ভেক্টর, বাট কিউ ইউজ করলে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হয়, মানে সামনে থেকে একটা একটা করে তুমি পপ করতে পারবা আর কি, এটাই সুবিধা। তো কিউতে যেটা হয় যে আমরা প্রথমে যে নোট পাবো সেটাকে আগে কিউতে রাখবো। আমার হাতে এখানে একটা কিউ আছে, তো প্রথমে যে নোট পাবো সেটা কিউতে রাখবো। হ্যাঁ, যে নোট পরে আসবে সেটাকে পরে কিউতে রাখবো। তাহলে যেটা হবে যে অটোমেটিক ছোট লেভেলের গুলো আগে থাকবে, পরে 6 আসবে, 6 কে আমরা পিছিয়ে রাখবো। তো অটোমেটিক বড় লেভেলের গুলো পরে থাকবে। যাদের লেভেল বেশি বা ডিস্টেন্স বেশি তারা এমনিই পরে থাকবে। হ্যাঁ, সো অটোমেটিক আমি ছোট লেভেলের গুলাকে আগে হ্যান্ডেল করে ফেলবো, বড় লেভেলের গুলা পরে হ্যান্ডেল হবে। এই জিনিসটা অটোমেটিক হ্যান্ডেল হয়ে যাবে আমরা যদি কিউ ইউজ করি, ঠিক আছে? আর চাইলে তোমরা এটা ভেক্টর ইউজ করেও করতে পারো বিএফএস, বাট ওটা ঝামেলা, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনের ঝামেলা। সো আমরা মানে বিএফএস করলে মানুষ অ্যাকচুয়ালি কিউ দিয়েই করে, ঠিক আছে? সো কিউ দিয়ে করবো, আমরা এগুলো চেঞ্জ করবো না। সো বিএফএস এ তোমরা একটা লাইক একটা ফাংশনের মতো লিখতে পারো যেখানে তুমি সোর্স পাঠাই দিবা। এই সোর্স থেকে আমরা বিএফএস ছাড়বো। নর্মালি আমরা 1 থেকে ছাড়ি, বাট এই জেনারেলাইজ করে ফেলা ভালো। হ্যাঁ, আমরা সোর্স থেকে ছাড়বো। আমি নোডের কাউন্টও পাঠাই দিলাম। আচ্ছা, তো আমরা এখানে কি নিবো, একটা কিউ নিব। এই কিউ এর মধ্যে আমি নোটগুলো পুশ করব, ঠিক আছে? সো আইডিয়াটা কিন্তু মাথায় রাখো, এই আইডিয়াটা কিন্তু মেইন, ইমপ্লিমেন্টেশন কিন্তু আসল না। হ্যাঁ, যে আইডিয়াটা কি, যে আমরা সোর্স থেকে আসতেছি, যে সোর্সে অ্যাডজেসেন্ট যতগুলো নোড আছে সবগুলাকে একবারে ভিজিট করে ফেলতেছি। এটা কিন্তু ডিএফএস এ কিন্তু এইভাবে হইতো না। ডিএফএস এ আমরা একটা একটা করে নোড ধরে যত ডেপথে যাইতে পারতাম যাইতাম। এখন যেটা করতেছি, ধরো 1 এ আছি, 1 থেকে অ্যাডজেসেন্ট যত নোড আছে সবগুলোকে বের করে ফেলতেছি। তারপর আমরা 2 তে আসলাম, 2 এর অ্যাডজেসেন্ট যারা আছে সবাইকে বের করে ফেললাম। হ্যাঁ, এইভাবে করতে থাকবো। সো এইভাবে করলে আমার বিএফএস হচ্ছে, এবং এটা করলে অটোমেটিক আমার আনওয়েটেড গ্রাফের শর্টেজ ডিসটেন্স প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সো আমরা ফার্স্টে কি করব, কিউ কে আমরা, মানে সরি, সোর্স কে আমরা কিউ এ নিলাম, কিউ এর ভিতর ফার্স্টে। দেন আমরা যেটা করব দেখো, আমরা বেসিক্যালি কিউ এর উপর লুপ চালাবো। কিউ যতক্ষণ পর্যন্ত, কিউ এর উপর লুপ কিভাবে চালায়, এভাবে চালানো যায়। কিউ যতক্ষণ পর্যন্ত এমটি না হয়, অথবা সাইজ দিয়েও চালানো যায়, ঠিক আছে? আচ্ছা, কিউ যতক্ষণ পর্যন্ত এমটি না হয় আমরা যেটা করব, কিউ এর সবার সামনের নোডটা নিব। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কোডে দেখানোর আগে তোমাদের এখানে একটু সিমুলেট করে দেখাই, তাহলে তোমাদের আই গেস বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ডাইরেক্ট কোডে না দেখায়। যেমন এই গ্রাফটা দেখো, আমি যদি এখানে সিমুলেট করি, আচ্ছা আমি আবার একটু নিচে আঁকি। আমি অন্য একটা গ্রাফ আঁকলাম, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এখন আমি একটু সিমুলেট করে দেখাই যে কিউ দিয়ে জিনিসটা কিভাবে করবো। ধরো আমার সোর্স হচ্ছে 1, ঠিক আছে? আমার সোর্স হচ্ছে 1। তো আমি ফার্স্টে যেটা করবো, আমি ফার্স্টে 1 এ আসবো। তো আমি সবকিছুই কিউ দিয়ে হ্যান্ডেল করবো, ঠিক আছে? যেই অর্ডারের নোড গুলা ডিসকভার হচ্ছে সবকিছু। সো আমি 1 কে আমি কিউতে রাখলাম। কিউতে আমার আপাতত 1 আছে, আর কেউ নাই। সো বেসিক্যালি 1 ডিসকভার হয়েছে, আর কেউ ডিসকভার হয় নাই। আচ্ছা, সো আমি আমি এখানে লিখি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এখানে 1 আছে আমার হাতে। দেন আমি কিউ এর সামনের নোডটা নিব। হ্যাঁ, সামনে যেই নোডটা পাবো, আপাতত কিউ একটাই নোড আছে, তো সামনে পিছিয়ে একটাই আছে। কিউ এর সামনের নোডটা নিয়ে ওকে নিয়ে কাজ করব। ওকে নিয়ে কাজ করা মানে হচ্ছে ওর অ্যাডজেসেন্ট যারা আছে তাদেরকে বের করব। সো 1 এর অ্যাডজেসেন্ট যারা আছে তাদেরকে বের করি 2, 3, 4 একসাথে, এবং যারা বের হবে সাথে সাথে সবাইকে কিউতে রেখে দিতে হবে। সো আমি 2 কে এবং 3 কে এবং 4 কে কিউতে রেখে দিলাম। এখন 1 কে নিয়ে কাজ শেষ। সো 1 কে কিউ থেকে পপ করে ফেলবো, ঠিক আছে? ওকে, এখন আবার কিউ এর সামনের নোটটা নিব। দেখো অটোমেটিক আমার সবসময় কিউ এর সামনের নোটটা নিলে আমার সবচেয়ে ছোট লেভেলের নোটটা আমি অটোমেটিক পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সবচেয়ে ছোট লেভেল বা ডিস্টেন্সের নোটটা আমি অটোমেটিক পেয়ে যাচ্ছি।
So এখানে আমার সোর্স থেকে অটোমেটিক ডিসটেন্স বের হয়ে যাচ্ছে। তো আমার 2 হচ্ছে সবচেয়ে কম ডিসটেন্সের নোড এখন, কারণ 1 তো অলরেডি বের হয়ে গেছে, এবং 2 নিয়ে কাজ করব। মানে হচ্ছে 2 এর অ্যাডজাসেন্ট গুলো আমি আনবো এবং ওগুলা কিউতে পুশ করব। 2 নিয়ে কিন্তু কাজ শেষ। খেয়াল করো 2 এর অ্যাডজাসেন্ট আরেকটা আছে 1, বাট 1 অলরেডি ভিজিটেড। সো 1 আমরা আর সেকেন্ড বার ভিজিট করব না। সো এটাও খেয়াল রাখতে হবে যে কোন কোন নোড ভিজিটেড, হ্যাঁ এটাও খেয়াল রাখতে হবে। সো 2 এর কাজ শেষ। আচ্ছা, এরপর আমরা কিউ এর প্রথম নোটটা নিব এবং অটোমেটিক আমি সবচেয়ে ছোট ডিসটেন্সের নোটটা নিচ্ছি। আমার কিন্তু 1 এবং 2 নিয়ে অলরেডি কাজ শেষ। সো যেই নোটগুলো বাকি আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট ডিসটেন্সের নোট হচ্ছে 3 অথবা 4। 3 4 এর মধ্যে যে কোনো একজনকে নিলেই হইলো, তাই না? 3 কে নিলাম। তো 3 এর কাজ করি। 3 এর অ্যাডজেসেন্ট কেউ বাকি নাই আসলে। 3 এর অ্যাডজেসেন্ট 4 আর 1 দুইটাই ভিজিটেড। সো 3 এর কাজ শেষ। 3 কে বের করে ফেললাম। তারপর 4 কে নেই। 4 এর অ্যাডজেসেন্টও কেউ নাই, সো 4 কে বের করে ফেললাম। তারপর 5 কে নেই। সো এইভাবে করলেই হচ্ছে, হ্যাঁ। 5 এর অ্যাডজেসেন্ট আছে হচ্ছে 8, আর কেউ নাই, হ্যাঁ। তো 8 হচ্ছে আমার এখন লেভেল 2 এর নোড, হ্যাঁ। তো খেয়াল করো 8ও আমার, যেই আমার 8 আসলো, নতুন একটা নোড আসলেই সেটা আমি কিউতে পুশ করি। আমি একটু কিউটা ঠিক করে লিখি 5 6 8। তো নতুন একটা নোড আসলে আমরা কিউতে পুশ করি, হ্যাঁ। তো 5 নিয়ে কাজ শেষ, 5 কে বের করে দিই। তো এখন খেয়াল করে যে কিউতে তোমার দুইটা নোড আছে 6 আর 8। তার মধ্যে ছোট লেভেলেরটা, হ্যাঁ, অটোমেটিক উপরে আছে। আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি লেভেল 2, ভুল করছি। আর 8 হচ্ছে লেভেল 3। সো ছোট লেভেলের নোটগুলো এমনি কিউতে সামনে থাকবে, হ্যাঁ, কারণ এগুলো আগে ডিসকভার হচ্ছে আর কি। বড় লেভেলের গুলো পরে ডিসকভার হচ্ছে, এগুলো এমনি পরে থাকবে। তো 6 থেকে নতুন নোড আসে হচ্ছে 7। তো 6 এর কাজ শেষ, 5 এর কাজ শেষ, 6 এর কাজ শেষ। এরপর 8 আসবে আর 7 আসবে, এবং ওদের নিয়ে কোনো কাজ হবে না, কারণ ওদের থেকে কোনো অ্যাডজাসেন্ট নোড বাকি নাই। ঠিক আছে, তো এইভাবে বিএফএস করতেছি। হ্যাঁ, এটা সিমুলেট করে দেখালাম। এখন তাহলে কোডটা বুঝতে অনেক ইজি হবে। সিম্পলি কি করব, আমরা প্রথম নোডটা নিব, এটা হচ্ছে আমার কারেন্ট নোড, হ্যাঁ, কিউ ডট ফ্রন্ট। দেন কিউ থেকে এই নোডটা ফালায় দিব। এখন এই কারেন্ট নোড থেকে আমরা তার অ্যাডজেসেন্ট নোড গুলা যাব। আবার আমাদের ভিসিটেড খেয়াল রাখতে হবে। সো আমি একটা ভিসিটেড এর জন্য আলাদা একটা অ্যারে বা ভেক্টর নেই। ভেক্টর বুল বেস এন্টার নোড আছে। সো এবং আমি সোর্স কে ভিজিটেড 1 করে দিই সোর্স এর জন্য, কারণ সোর্স অলরেডি ডিসকভার্ড, হ্যাঁ। তো এখন আমরা কি করব, কারেন্ট নোডের অ্যাডজেসেন্ট যারা আছে তাদের উপর লুপ চালাবো। এগুলো তো তোমাদের মনে আছে, রাইট, যে আমরা হচ্ছে এভাবে ভেক্টর দিয়ে গ্রাফ হ্যান্ডেল করি, হ্যাঁ। সো ধরো ভেক্টর অথবা এজ নাম দেই, এই এজ এর মধ্যে আমার অ্যাডজেসেন্ট এজ গুলো আছে। সো আমি এখন এ হচ্ছে আমার একটা অ্যাডজেসেন্ট একটা নোড। এখন এ যদি ভিজিটেড না হয়, এ যদি ভিজিটেড 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে ওকে ডিসকভার করা হয় নাই। সো ওকে আমরা এখন ডিসকভার করলাম, ওর ভিজিটেড 1 করে দিলাম এবং ওকে কিউতে পুশ করে দিলাম, হ্যাঁ। এই তো এভাবে করলে হয়ে যাচ্ছে, হ্যাঁ। এভাবে করলে বিএফএস হয়ে যাচ্ছে, মানে বিএফএস অর্ডার তুমি ট্রাভার্স করে ফেলছো। এখন এখানে শর্টেজ ডিসটেন্সটা হচ্ছে ওদের নিজেদের লেভেল। সো আমাদের লেভেল গুলো স্টোর করা লাগবে। কিভাবে লেভেল গুলো স্টোর করতে পারি দেখো, খুবই সিম্পল। ফার্স্টে সোর্সের লেভেল দিবা বা ডিসটেন্স দিবা 0। সোর্স থেকে সোর্সের ডিসটেন্স 0, হ্যাঁ। আমরা ধর একটা ভেক্টর নেই, ডিসটেন্স, এবং বিএফএস ধর আমাকে একটা ভেক্টর রিটার্ন করবে, মানে ডিসটেন্সের ভেক্টর, ঠিক আছে। সোর্সের ডিসটেন্স 0। দেন তুমি যেই নতুন একটা নোড ডিসকভার করতেছো তখনই কিন্তু তার ডিসটেন্স বের হচ্ছে। ডিসটেন্সটা কত হবে, তুমি যেই নোড থেকে ওকে ডিসকভার করছো তার থেকে এক্স্যাক্টলি এক বেশি। সো ডিসটেন্স অফ এ সমান ডিসটেন্স অফ কারেন্ট প্লাস 1। ঠিক আছে, এই তো হয়ে গেল। এভাবে করলেই হয়ে যাচ্ছে। তো ফাইনালি তুমি যখন কিউ থেকে বের হবা তখন তুমি ডিসটেন্স রিটার্ন করে দিবা, শেষ। এই তো আমরা শর্টেজ পাথ শিখে ফেললাম আনওয়েটেড গ্রাফের জন্য, ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা হচ্ছে ওয়েটেড গ্রাফের শর্টেজ পাথ একটু পরে দেখবো, ওর জন্য ডায়াগ্রাম লাগবে। আমরা আপাতত কিছু প্রবলেম সলভ করতে পারি, হ্যাঁ। এই এই আনওয়েটেড শর্টেজ পাথের জন্য কিছু প্রবলেম সলভ করতে পারি। জি ভাই। ওকে।
ঠিক আছে, দেখো এই প্রবলেমটা দেখো। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে তোমার একটা গ্রিড আছে এবং গ্রিডে প্রত্যেকটা সেলে কিছু ডিজিট আছে, হ্যাঁ। তো তোমার কাজ হইলো তুমি একটা সেল থেকে আরেকটা সেলে জাম্প করতে পারবা, কিন্তু মানে যে কোনো ডিরেকশনে জাম্প করতে পারবা, মানে উপরে নিচে অথবা ডানে বামে, কিন্তু যে ডিজিটটা লেখা আছে এক্স্যাক্টলি অত ঘর জাম্প করতে হবে। এই যে ফ্রম এ গিভেন স্কোয়ার দ্যাট হ্যাজ ডিজিট কে অন ইট, হ্যাঁ, তুমি একটা জাম্প করবা এক্স্যাক্টলি কে টা ঘরে, যে কোনো একটা ডিরেকশনে, ঠিক আছে। সো এটাই এখন তোমার কাজ হচ্ছে মিনিমাম নাম্বার অফ মুভসে তোমার টপ লেফট থেকে একদম বটম রাইটে যাইতে হবে। হ্যাঁ, টপ লেফট থেকে বটম রাইট। হ্যাঁ, আমরা কিছু এক্সাম্পল দেখি, যদি যাওয়া না পসিবল হয় তাহলে বলতে হবে যে -1 প্রিন্ট দিতে হবে যদি পসিবল না হয়। হ্যাঁ, কারণ এই যে গ্রিড, হ্যাঁ, যেমন এখানে দেখো এই গ্রিডটা যদি দেখো, হ্যাঁ, প্রথম ঘরে 2 আছে, পরের ঘরে 1, পরের ঘরে 2, পরের ঘরে 0। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম যে প্রথম ঘর থেকে তুমি 2 ঘর জাম্প করবা, হয় ডান পাশে মানে তুমি এখানে আসবা, অথবা নিচে তুমি এখানে আসবা। উপরে বা বামে জাম্প করতে পারবা না, কারণ উপরে বামে জাম্প করলে 2 ঘর জাম্প করলে যাওয়া যাবে না কোথাও, তাই না? এরকম সেম ভাবে তুমি এই স্টার ঘরটাতে তুমি 1 ঘর জাম্প করতে পারবা, মানে ডানে এখানে আসতে পারবা, অথবা বামে তুমি এখানে যেতে পারবা, নিচে এখানে যেতে পারবা, উপরে যেতে পারবা না, এরকম, ঠিক আছে। তো এইভাবে তোমার এখান থেকে শুরু করে এই লাস্ট ঘরে ফিনিশ করতে হবে, এটাই হচ্ছে প্রবলেম। মিনিমাম নাম্বার অফ মুভসে ফিনিশ করতে হবে, ঠিক আছে। দেখো প্রবলেম যদি কেউ না বুঝো তাহলে বলো। আর কনস্ট্রেন্ট দেখি আমরা একটু, কনস্ট্রেন্ট কই, হ্যাঁ, 500 x 500 সাইজের সেল, ঠিক আছে। আচ্ছা, এটা তো বোঝা যাচ্ছে যে শর্টেস্ট পাথ বের করতে হবে, তাই না? টপ লেফট থেকে বটম রাইটে শর্টেস্ট পাথ। আমরা এটা ওয়েটেড না আনওয়েটেড, বা গ্রাফটা কই বা কিভাবে কি করা যায়, কোনো আইডিয়া আছে বা কোনো হিন্ট আছে? কারো কোনো হিন্ট বা কোনো আইডিয়া বা কোনো হাঞ্চ থাকলে বলতে পারো। এটা কি ওয়েটেড মনে হয় না আনওয়েটেড মনে হয়? আমরা হচ্ছে গ্রিডে তো কিভাবে ট্রাভার্স করতে হয় এটা তো দেখাইছিলাম, আমি আবার দেখাই দিব না। লাস্ট ক্লাস তো অনেক আগে নিয়েছি, মানে অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গেছে। হুম। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি তোমাদের দেখাই, হ্যাঁ। তো, হ্যাঁ ভাই বলো। সেটা হচ্ছে যে এই ধরেন আমরা কোন রকম যদি য- আহ, আমরা যদি ইয়াতে সব রকম পসিবল পাথ বের করতে চাই তাহলে কিভাবে সেটা বের করব? আচ্ছা, মানে টপ লেফট থেকে বটম রাইটে যাওয়ার অল পসিবল পাথ, তাই তো? জি ভাই, জি ভাই। বা এরকম আচ্ছা, হতে পারে যে সেটা সবগুলা ইন্ডেক্স থেকে হতে পারে, বুঝতে পারছি। মানে আচ্ছা, এন্ট্রিটা এটা সবগুলা ইন্ডেক্স অ্যাকচুয়ালি থেকে হতে পারে। বুঝতে পারছি। মানে তোমার ইসের উপর কোনো কন্ডিশন নাই যে, না, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি, যে তোমার প্রথমত কিছু কন্ডিশন দেওয়া লাগবে এই টাইপের প্রবলেমের জন্য, যে অল পসিবল পাথ বের করার জন্য, যে মানে নাম্বার অফ পাথস, তাই না, কাউন্ট বের করতে চাচ্ছ, কাউন্টের জন্য কিছু কন্ডিশন দেওয়া লাগবে। কন্ডিশন না দিলে মাঝে মাঝে কাউন্টটা আনডিফাইন্ড হয়ে যায়। যেমন হচ্ছে দেখো, এই গ্রিডটাকে যদি গ্রাফ, আমরা তো এই গ্রিডটাকে গ্রাফ দিয়েই চিন্তা করতেছি, এটাই একটা আনডিরেক্টেড গ্রাফ, তাই না? না না না, সরি, এটা একটা ডিরেক্টেড গ্রাফ। কারণ হচ্ছে আচ্ছা, হ্যাঁ, এটা একটা ডিরেক্টেড গ্রাফ, কারণ হচ্ছে আচ্ছা, দাঁড়াও একটু ওয়েট করো। আনডিরেক্টেড না ভাই এটা? কারণ না, আমরা তো এটা পরে ইন্ডেক্স থেকে আবার পিছনে আসতে পারবো না। আহ, না, এটা যে ডিজিট দিয়ে দিছে, এই ডিজিটের জন্য ঝামেলা হয়েছে, হ্যাঁ। ও আচ্ছা। আমি দেখাই, যেমন এইখানে দেখো, তুমি এই 1 ঘর থেকে 2 তে আসতে পারবা, কিন্তু 2 থেকে কখনো 1 এ যেতে পারবা না, কারণ 2 তে তোমার ডিরেকশন যেহেতু 2 লেখা আছে উপরে এরকম হবে, বুঝা যাচ্ছে? সো এই জন্য এটা আনডিরেক্টেড গ্রাফ, হ্যাঁ। সরি, ডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড না। যদি ডিজিট না থাকতো তাহলে এটা হয়তো হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, ওকে। আচ্ছা, এখন আচ্ছা, ডিরেক্টেড আনডিরেক্টেড অ্যাকচুয়ালি প্রবলেম না। আমি যেটা বলতে চাচ্ছিলাম আনডিরেক্টেড জন্য বলি, তাহলে বলতে সুবিধা হবে। আমি হচ্ছে একটু ইয়াতে যাই, হ্যাঁ, দেখো আনডিরেক্টেড গ্রাফের জন্য এই প্রবলেমটা অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো সলভ করা পসিবল না। কেন পসিবল না একটু ইজিলি বোঝা যায়, সেটা হচ্ছে যে আমি যদি বলি 1 থেকে 3 তে যাওয়ার কয়টা ওয়ে আছে, দেখে মনে হচ্ছে একটা, রাইট? কারণ হচ্ছে 1 থেকে 2 তে যাবো, 2 থেকে 3 তে যাবো। কিন্তু যেহেতু এটা আনডিরেক্টেড, আমি 1 এ এসে আবার 2 তে মানে 1 থেকে 2 তে গিয়ে আবার 2 থেকে 1 এ গিয়ে আবার কিন্তু কন্টিনিউ করতে পারি। তো যেহেতু আমি এটা বারবার করতে পারি, এই জন্য এটা আনডিফাইন্ড হয়ে যায়।
সো আনডিরেক্টেড গ্রাফের জন্য যদি কোনো পার্টিকুলার কন্ডিশন না দেয় তাহলে এটা আনডিফাইন্ড। সেম ওয়েতে একটা ডিরেক্টেড গ্রাফের জন্য যদি কোনো সাইকেল থাকে তাহলে আবার আনডিফাইন্ড হয়, সাইকেল না থাকলে আবার সমস্যা নেই। যেমন এই যে এখানে 1 থেকে 4-এ অনেকভাবে যাওয়া যাইতে পারে, কারণ আমি একটা সাইকেল বারবার করতে পারি। হ্যাঁ, কিন্তু যদি এই সাইকেলটা না থাকতো তাহলে আবার ডিফাইন। তো এটা যদি বলি যে এই এই গ্রাফটার জন্য, এই ডিরেক্টেড গ্রাফের জন্য এটা কিভাবে করা যায়, এগুলো অ্যাকচুয়ালি ডাইনামিক প্রোগ্রামিং লাগে। হ্যাঁ, তো আমরা যখন ডাইনামিক প্রোগ্রামিং এ যাব তখন আমি এটা নিয়ে আবার ডিসকাস করতে পারবো। তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে হয় না, আরো কিছু কন্ডিশন লাগে। যে যেমন এই ডিরেক্টেড গ্রাফের জন্য ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে পসিবল, বাট গ্রিডের জন্য আসলে না। অ্যাকচুয়ালি ইন জেনারেল যদি বলি, আমরা যদি গ্রিড কেও গ্রাফে নিয়ে যাই তাহলে আসলে একটা কন্ডিশনই এনাফ, সেটা হচ্ছে নো সাইকেল। সাইকেল না থাকলে করা যাবে, সাইকেল থাকলে করা যাবে না। নো সাইকেল থাকলে কাউন্ট করা যাবে, আর সাইকেল থাকলে কাউন্ট করা পসিবল না। সো আনডিরেক্টেড গ্রাফে কখনোই কাউন্ট করা পসিবল না, যেহেতু সাইকেল থাকা যাবে না। আচ্ছা সাইকেল ভাই যদি, হ্যাঁ আচ্ছা আমি এটা একটু শেষ করি তারপর বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, শেষ করুন। তো ডিরেক্টেড গ্রাফের জন্য যদি সাইকেল না থাকে তাহলে অ্যাকচুয়ালি তোমাদের একটা মানে একটা ইনটিউটিভ ওয়েতে কাজ করতে পারবা। সেটা হচ্ছে খুবই সুন্দর একটা ওয়ে। সেটা হচ্ছে তুমি ধরো 1 থেকে তোমার এরকম অনেকগুলা ওয়ে আছে, ধরো 1 থেকে নাম্বার অফ পাথস বের করতে চাচ্ছ। সো এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায় যে 1 থেকে নাম্বার অফ পাথস হবে হচ্ছে 4 থেকে নাম্বার অফ পাথস, ধরো এটা এ, অ্যান্সার এ, প্লাস 3 থেকে নাম্বার অফ পাথস, ধরো অ্যান্সার বি, প্লাস 2 থেকে নাম্বার অফ পাথস, সেটা হচ্ছে অ্যান্সার সি। মানে তোমার অ্যান্সার হবে এ প্লাস বি প্লাস সি। 1 থেকে অ্যান্সার হবে কি, 1 থেকে তুমি 4-এ যেতে পারো, অথবা 3-তে অথবা 2-তে। তো সবগুলোর সামেশন হবে 1 থেকে অ্যান্সার। এই জি এই জিনিসটাই ক্লিয়ার? হ্যাঁ ভাই, এটা বুঝছি। হ্যাঁ, এইটা ডিপি দিয়ে করা যায় আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন বলো কি বলতে চাচ্ছিল। উম, আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাই সেটা হচ্ছে ওই ভুলে গেছি কোশ্চেনটা। আচ্ছা আচ্ছা, মনে পড়লো আবার বললো, ঠিক আছে। জি ভাই। ওকে, আচ্ছা আমরা তাহলে আমাদের অরিজিনাল কোশ্চেনে যাই। সেটা হচ্ছে আমাদের হ্যাঁ ভাই, গ্রিড মনে ছিল। পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। আচ্ছা সেটা হচ্ছে বলো। হ্যাঁ 3 নাম্বার যে প্রবলেমটা ছিল, নট ইজি পাথ না কি যেন এরকম একটা ছিল, সেটাতে এরকম একটা কন্ডিশন ছিল যে আমি চাইলে নট বেস্ট। একটা আনডিরেক্টেড গ্রাফ আছে, সেখানে আমরা হ্যাঁ নট দ্য বেস্ট, আমরা চাইলে সেখান থেকে আবার ব্যাক করে আবার ওখান দিয়ে আবার যেতে পারি, যাতে সেটা শর্টেস্ট পাথ না হয়। মানে সেকেন্ড সেকেন্ড বেস্ট সেকেন্ড শর্টেস্ট পাথ। জি ভাই। তো ওই ক্ষেত্রে আমরা কিভাবে করব? আচ্ছা এই প্রবলেমটাও তাহলে ডিসকাস করবো না, সমস্যা নেই। এটা হচ্ছে ডায়াসটা পড়ার পরে ডিসকাস করব। তবে ও এটা আচ্ছা। অ্যাকচুয়ালি মানে নর্মালি আমরা যখন গ্রাফে সলভ করি তখন অ্যাকচুয়ালি একটা এজ বারবার ভিজিটের জিনিসটা আমরা সবসময় কনসিডার করি, ঠিক আছে। এই যে শর্টেস্ট পাথ এইমাত্র বিএফএস এরটা বললাম, বা এখানে আমি এখানে আমরা একই এজ বারবার ভিজিট করাটা স্কিপ কেন করছি, কারণ হচ্ছে শর্টেস্ট পাথ বের করার জন্য একই এজ বারবার ভিজিট করা কখনোই অপটিমাম না। যেমন 1 থেকে 2-তে গেলা, আবার 2 থেকে যদি 1-এ যাও, তাহলে শুধু শুধু 1-এর ডিস্টেন্সটা বেড়ে যাবে, যেটা কখনোই শর্টেস্ট ডিস্টেন্স হওয়া পসিবল না। এই জন্য আমরা কখনো একই এজ একবারের বেশি ভিজিট করি না, কারণ ভিজিট করলে সেটা আর শর্টেস্ট থাকে না। কিন্তু যখন সেকেন্ড বেস্ট শর্টেস্ট পাথ বলতেছে তখন সেটা হইতে পারে। সো এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, ওই প্রবলেমটা আমরা পরে দেখবো ট্যাক্সটা পড়ার ওকে পর। ভাই, ঠিক ওকে, তো এই প্রবলেমটা দেখি। সেটা হচ্ছে আমাদের এই প্রবলেমটায় তোমার গ্রিড আছে এবং নাম্বার আছে। সো এটা একটা ডিরেক্টেড গ্রাফের মতো, বাট গ্রাফ বানানোর দরকার নাই। হ্যাঁ, আমরা গ্রিডে যেভাবে ট্রাভার্স করি সেভাবে করব। তো একটু যদি তারপরও মানে মানে ইমপ্লিমেন্টেশনের জন্য গ্রাফ বানানোর দরকার নেই, তবে মাথায় চিন্তা করার সময় অবশ্যই গ্রাফ দিয়ে চিন্তা করবা, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেটা হচ্ছে দেখো, এরকম যদি কিছু ডিজিট থাকে, আমি আর বেশি লিখলাম না। হ্যাঁ, ধরো এটা থেকে এখানে যেতে পারবো, তো এখান থেকে এখানে যেতে পারবো। সো এখানে একটা মুভ মানে একটা জাম্প। হ্যাঁ, এবং এই যে আমি অ্যারো গুলা দিচ্ছি সেগুলো হচ্ছে এজ। সো আমার টপ লেফট থেকে বটম রাইটে যাইতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি একটা গ্রাফ বানাই তাহলে মিনিমাম জাম্পে আমার যাইতে হবে, তার মানে মিনিমাম এজ ইউজ করে যাইতে হবে। তার মানে গ্রাফ বানানোর পর এটা একটা নর্মাল শর্টেস্ট পাথ প্রবলেম, যেখানে কোনো এজে কিন্তু কোনো ওয়েট নাই। এই ডিজিট গুলা কিন্তু কোনো ওয়েট বোঝাচ্ছে না, ডিজিট গুলা বোঝাচ্ছে কোন নোড থেকে কোন নোডে এজ যাবে, আর কিছু বোঝাচ্ছে না, ঠিক আছে। সো সিম্পলি আমরা একটা গ্রাফ দিয়ে চিন্তা করলে এটা হয়ে যাচ্ছে, এটা শর্টেস্ট পাথ প্রবলেম। তার মানে আমরা জাস্ট গ্রিডে বিএফএস অ্যাপ্লাই করবো। হ্যাঁ,
বটম লেফট থেকে বিএফএস অ্যাপ্লাই করব, দেন দেখবো, সরি টপ লেফট থেকে বিএফএস অ্যাপ্লাই করব, দেন দেখবো বটম রাইটের ডিস্টেন্স কত। বটম রাইটের যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আমার অ্যান্সার। আর বটম রাইট যদি আনভিজিটেড থেকে যায়, তার মানে বটম রাইটে যাওয়া পসিবল না, এরকম হইতে পারে যে যাওয়া পসিবল না। আর আমাদের গ্রাফ বানানোর দরকার নেই, আমরা হচ্ছে গ্রাফে যেভাবে ট্রাভার্স করতে হয় আমি দেখাইছিলাম সেভাবে সিম্পলি ট্রাভার্স করব। এখন সেটা কি আবার দেখাবো যে গ্রাফে কিভাবে মানে সরি গ্রিডে গ্রিডে কিভাবে ট্রাভার্স করতে হয়, এটা কি একটু দেখাই দিব এই প্রবলেমটার জন্য? দেখানো লাগবে কি কারো? না ভাই, এটা পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই আমি এখানে হ্যাঁ লজিকটা একটু বুঝতে পারি নাই, যে এখান থেকে ডিএফএস ছাড়লে বটম, বিএফএস আমাদের ডিজিট গুলা কি কোনো কাজে আসবে না? ডিজিট গুলো কাজে আসবে হচ্ছে জাম্প করার জন্য। সেটা হচ্ছে মানে ডিজিট দিচ্ছি, যেমন এই থেকে এই যে একদম লম্বা একটা এজ যাচ্ছে থার্ড সেলে, আর পরে থার্ড সেল থেকে সিম্পলি নিচে চলে যাচ্ছে, এই এজ গুলা বের করার জন্যই ডিজিট কাজে আসবে, আর কোনো কাজে আসবে না, ঠিক আছে? এবং এটা হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশনের সময় হেল্প করবে। সেটা হচ্ছে আমরা বিএফএস এ সরি গ্রাফে ট্রাভার্স করার সময় যেভাবে যে ডিরেকশনাল অ্যারে ইউজ করা শিখাইছিলাম না, ওখানে আমরা কি করতাম, এক্স সমান মানে আমরা ধরো কারেন্ট সেল আসি, আমি এক্স সমান যাচ্ছে হচ্ছে রো থেকে আমার ডিএক্সএক্স আই এ যাইতাম, এভাবে যাইতাম না? এই হ্যাঁ ডিএক্সএস আই এর সাথে ডিজিটটা গুণ করে দিবা, ডিজিটটা গুণ করে দিলেই তুমি ডিজিট পরিমাণ জাম্প হবে। নর্মালি আমাদের ডিএক্সএক্স এর ভ্যালু কি হইতো, 1 অথবা -1 অথবা 0, তাই না? তার মানে কি জি ভাই। যে এক ঘর যাচ্ছি অথবা 0 ঘর যাচ্ছি, ডিজিট গুণ করলেই তোমার ডিজিট ঘর জাম্প হচ্ছে। এই ডিজিটটার কাজ জাস্ট এখানে মানে এজ বানানো, ডিজিটাল কাজ হচ্ছে এজ বানানো, আর কিছু না। এখন কি লজিক ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা জাস্ট একটা নর্মাল আনওয়েটেড গ্রাফের শর্টেস্ট পাথ প্রবলেম। হ্যাঁ, কারো কোশ্চেন থাকলে বইলো। আচ্ছা, তো আমরা তো এইমাত্র শিখলাম বিএফএস দিয়ে আনওয়েটেড গ্রাফের শর্টেস্ট পাথ, সো আমরা জাস্ট বিএফএস অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, এটা ডাইরেক্ট বিএফএস এর প্রবলেম। আচ্ছা, এরপর প্রবলেমটা দেখো, নাম্বার ট্রান্সফরমেশন। এখানে বলছে তোমাকে একটা নাম্বার দিবে এস, তোমার এই নাম্বারটাকে ট্রান্সফর্ম করে টি বানাইতে হবে। এখন ট্রান্সফর্ম কিভাবে করা যায়, একটা নাম্বার এ এটাকে অন্য একটা নাম্বার বি তে তুমি ট্রান্সফর্ম করতে পারবা এটার সাথে এক্স অ্যাড করে। এক্স কি? এক্স হচ্ছে একটা ইন্টিজার নাম্বার হুইচ ইজ এ প্রাইম ফ্যাক্টর অফ এ। সো বেসিক্যালি ধরো তোমার হাতে এ আছে, তুমি এর সাথে একটা নাম্বার এক্স যোগ করতে পারবা, এক্স হইলো এর একটা প্রাইম ফ্যাক্টর, এটা যোগ করে তুমি বি বানাতে পারবা। এভাবে তুমি এ কে বি বানাবা, এবং এইভাবে তুমি এস কে অনেকগুলা চেঞ্জ করে করে টি বানাইতে হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এক নোট দিছে, সেটা হচ্ছে 1 এবং এ এই দুইটা প্রাইম হিসেবে মানে এই দুইটা ফ্যাক্টর হিসেবে কনসিডার হবে না, মানে 1 তো এমনিও প্রাইম হয়, সেটাকে তুমি প্রাইম ফ্যাক্টর হিসেবে কনসিডার করতে পারবা না। যেমন এ যদি 5 হয়, তাহলে এটা থেকে আর কোনো অন্য কোনো নাম্বার জেনারেট করা পসিবল হবে না, ঠিক আছে? তো এখন তোমার কাজ হচ্ছে, প্রবলেম হচ্ছে মিনিমাম নাম্বার অফ ট্রান্সফরমেশনে এস থেকে টি তে যাইতে হবে। আর আমি কিছু এক্সাম্পল দেখাই, হ্যাঁ, যেমন 6 থেকে 12 তে কিভাবে গেছে এটা দেখাই। এটা হচ্ছে নাম্বার ট্রান্সফরমেশন, তাই না? তো খেয়াল করো যে প্রাইম থেকে কিন্তু কখনো ট্রান্সফর্ম করা পসিবল না, বিকজ প্রাইমের সাথে কোনো কিছু অ্যাড করতে পারবা না, কারণ ওর প্রাইম ফ্যাক্টর ওর নিজেই, ঠিক আছে? এবং এটাকে আমরা ফ্যাক্টর হিসেবে কনসিডার করব না, প্রবলেমে এটা বলে দিয়েছে, ঠিক আছে? প্রবলেমে এটা বলে দিয়েছে, ওকে। আচ্ছা, এখন তাহলে 6 থেকে 12 যাই, যাওয়া যায়, আমরা 6 এর সাথে 2 অ্যাড করতে পারি, অ্যাড করে 8 এ যাইতে পারি, অথবা 6 এর সাথে 3 অ্যাড করতে পারি, অ্যাড করে 9 এ যাইতে পারি। আর কোনো কিছু অ্যাড করা যাবে না, 6 এর প্রাইম ফ্যাক্টর জাস্ট এই দুইটাই, হ্যাঁ। তারপর 8 থেকে কই যাইতে পারি, 8 এর সাথে 2 অ্যাড করে 10 এ যাইতে পারি, আর কোথাও যাওয়া যায় না। 9 থেকে 3 যোগ করে 12 তে যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না। আমরা অলরেডি 12 তে পৌঁছে গেছি, তার মানে 12 তে দুইটা মুভ দিয়ে যাওয়া যায়। দুইটা মুভ কি হবে, আমি 6 থেকে 3 অ্যাড করে 9 এ যাব, 9 থেকে 3 অ্যাড করে 12 এ যাব, ঠিক আছে? সো আমার অ্যান্সার হচ্ছে 2। তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? কোনো হিন্ট, কার কোনো মানে এই আমি যে এখানে সিমুলেট করে দেখালাম এখান থেকে কিন্তু বোঝা যায়, বা আমি যে সিমুলেট করে দেখালাম এখানে কারো কোনো কোশ্চেন আছে, বা কেউ কোনো জিনিস বোঝো নাই, এরকম কিছু আছে?
ভাইয়া এখানে আমরা যখন 6 থেকে 2 যোগ করে 8 এ যাব, 8 এর সাথে কি আমার 3 যোগ করতে পারবো নাকি 2 যোগ করে করে এগোতে হবে? না, তোমার যেই নাম্বারে আসো তা 8 এর প্রাইম ফ্যাক্টর জাস্ট 2, আর কোনো প্রাইম ও ফ্যাক্টর নাই। সরি সরি, বুঝতে পারছি। এই জন্য, মানে ঠিক আমি আছে? যখন যে নোডে থাকবো সেই নোডের প্রাইম ফ্যাক্টর গুলো দিয়ে এগোতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ইয়েস। তাহলে না এখন তাহলে তো এটা তো সিমুলেশন, ডিএফএস হ্যাঁ দিয়ে করা পসিবল, ডিএফএস। হ্যাঁ, মানে ডিএফএস বা অ্যাকচুয়ালি মানে প্রবলেমটা কি, 6 থেকে 12 এ যাইতে হলে এখানে মিনিমাম নাম্বার অফ ট্রান্সফরমেশন চাইছে। আমি এখানে মানে এখানে এই যে আমার ট্রান্সফরমেশন না, হ্যাঁ ভাইয়া, এস ট্রান্সফরমেশন। তার মানে মিনিমাম নাম্বার অফ এজে যাইতে হবে, তাই না? হ্যাঁ তার মানে এটা কি শর্টেস্ট পাথ প্রবলেম, রাইট? হ্যাঁ ভাইয়া, শর্ট স্টার্ট। সো তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, যে তুমি যদি ফার্স্টে এরকম অল পসিবল যেখানে যাওয়া যায়, মানে একটা নোড থেকে যতগুলো নোডে যাওয়া যায় এভাবে অল পসিবল নোডের একটা গ্রাফ বানায় নাও। যেমন এই যে 6 থেকে যে 9, তারপর 9 থেকে 12, এই পথটা যে হবে এটা তো আমি আগে জানতাম না, আমি কিন্তু দুইটাই আঁকছি। আমি 6 থেকে 8, 9 দুইটাই আঁকছি। হ্যাঁ, এভাবে অল পসিবল নোডের একটা গ্রাফ যদি বানায় নাও, দেন এই গ্রাফে এজ গুলা হচ্ছে ট্রান্সফরমেশন। আর দেন তোমার প্রবলেম হচ্ছে এস থেকে টি তে মিনিমাম কয়টা এজে যাওয়া যায়, এটা হচ্ছে প্রবলেম। তো বেসিক্যালি বিএফএস অ্যাপ্লাই করলেই প্রবলেম সলভ। এখন এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে আমাদের একটু বোঝা লাগবে যে গ্রাফটা কত বড় হবে বা গ্রাফটা কিভাবে বানাবো। লাইক আমাদের কনস্ট্রেন্ট দেখে বোঝা লাগবে, লাইক টেস্ট কেস আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, তো প্রথমে আমি যেটা বলবো যে দেখো, টেস্ট কেসের ভিতর এস আর টি এর মান চেঞ্জ হয়। তো এস হচ্ছে তোমার সোর্স, এস থেকে যাবা, হ্যাঁ, টি হচ্ছে ডেস্টিনেশন। তো প্রত্যেক টেস্ট কেসে অনেকবার বিএফএস ছাড়া লাগবে, মানে অনেকবার না, মানে প্রত্যেক টেস্ট কেসে একটা করে বিএফএস ছাড়া লাগবে। প্রত্যেক টেস্ট কেসে এস থেকে একটা করে বিএফএস ছাড়া লাগবে। কিন্তু গ্রাফ বানানোর ব্যাপারটা এটা টেস্ট কেসে ঢুকার আগেই বানায় ফেলা উচিত। হ্যাঁ, ঠিক আছে? কারণ বারবার মানে গ্রাফ বানানোটা একটু কস্টলি হইতে পারে, এবং গ্রাফ মানে গ্রাফটা তো সবার জন্য সেম, মানে সব টেস্ট কেসের জন্য গ্রাফ কিন্তু সেম হবে তুমি যদি অল পসিবল নাম্বার নিয়ে গ্রাফ বানাও। ঠিক আছে? কারণ গ্রাফ আমরা বানাই প্রাইম নাম্বার দিয়ে, এগুলো তো চেঞ্জ হচ্ছে না প্রাইম ফ্যাক্টর দিয়ে, তাই না? সো গ্রাফ যদি আমরা শুরুতে বানায় ফেলি টেস্ট কেসে ঢোকার আগে, তাহলে আমরা টেস্ট কেসে ঢুকে বারবার বিএফএস ছাড়বো। এখন আমার বুঝতে হবে যে গ্রাফে কয়টা নোড থাকবে, কয়টা এইচ থাকবে। তো এখন দেখো, তোমার এসআরটি এর কন্ডিশন হচ্ছে ওরা 1000-এর মধ্যে থাকবে। তার মানে আমার 1000-এর বেশি নাম্বার নেওয়ার দরকার নাই। তাহলে আমার নোড কয়টা? 1000টা। আচ্ছা, আমি বিএফএস তো পড়ায় ফেললাম, কিন্তু বিএফএস এর কমপ্লেক্সিটি বলে নেই। বিএফএস এর মতোই n+n, ঠিক আছে, অর্ডার অফ n+n, কারণ আমরা এনটা নোড এবং এমটা এজ একবার একবার করে ভিজিট করি। হ্যাঁ, একবার বেশি ভিজিট করি না, সো n+n। আচ্ছা, সো আমাদের এই প্রবলেমের নোড হচ্ছে 1000টা। হ্যাঁ, কারণ আমার 1000-এর মধ্যে টি আর এস দুইটা 1000-এর মধ্যে থাকবে, আর 1000-এর বেশি যাওয়া দরকার নেই। কিন্তু এইজ কয়টা হইতে পারে, কোন আইডিয়া বলতো? যেমন 6-এর জন্য মাত্র দুইটা এইজ বের হয়েছে, এরকম কয়টা এইজ হইতে পারে বলতো? এটা কিন্তু পারা উচিত তোমাদের। মানে এটা একটু নাম্বার থিওরি রিলেটেড জিনিস, এবং আমরা নাম্বার থিওরিতে পড়ে আসছি নাকি না পড়ি নাই? আমরা তো নাম্বার থিওরি পড়ছি, রাইট? এটা দেখি কার কোনো আইডিয়া আছে যে এটা একটা নোট থেকে কয়টা এজ হইতে পারে? আচ্ছা আমি বলি, দেখো। ভাই এখানে একটা নোড থেকে তার যতগুলো প্রাইম ফ্যাক্টর আছে ততগুলো ই হবে, এজ হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা নোডের যতগুলা প্রাইম ফ্যাক্টর আছে, একটা নাম্বার কয়টা প্রাইম ফ্যাক্টর থাকতে পারে, এটা এটা বের করা দেখাইছিলাম নাম্বার থিওরি লাস্ট ক্লাস। হ্যাঁ, যে আমার তো মাত্র 1000 পর্যন্ত, তো আমরা ছোট ছোট প্রাইম গুলা নিয়ে ক্যালকুলেট করি। হ্যাঁ, ছোট ছোট প্রাইম, যে একদম ছোট থেকে শুরু করবা, বড় নিবা না, তাহলে ইজিলি ক্রস করে যাবে। তো লাইক আমি দেখো 2 নেই, 2 এবং ডিস্টিংক্ট প্রাইম নিতে হবে, কারণ আমার ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর দিয়ে ম্যাটার করতেছে, তাই না? আমার তো সেম প্রাইম ফ্যাক্টর দিয়ে তো আমি যাইতে পারবো না। 2 দিলাম, 3 নিলাম, 5 নিলাম, 7, এটা আর নেওয়া যাবে না, এখন 11 নিলেই ক্রস করে যাচ্ছে। হ্যাঁ, তো 2, 3, 5, 7 চারটা প্রাইম, চারটা প্রাইম নিলেই আমার 1000-এর মধ্যে থাকে, 5টা প্রাইম নিলে আমার ক্রস করে যায়। তার মানে আমি 4টার বেশি প্রাইম নিতে পারতেছি না। তার মানে একটা নোট থেকে 4টার বেশি এজ কখনো বের হবে না। আমার এজ থাকবে 4000 হাইয়েস্ট, 4000 হবে না, আরো কম হবে আসলে। হ্যাঁ, তো
তো ফার্স্ট আমরা গ্রাফ বানাবো, এটা একটা ডিরেক্টেড গ্রাফ হবে, এটা বুঝতেছো যে ডিরেক্টেড হবে, কারণ যেমন 6 থেকে 9 যাওয়া যায়, 9 থেকে কখনোই 6 আসা যাবে না। তো আমরা ডিরেক্টেড গ্রাফ বানানোর পরে নরমালি বিএফএস ছাড়বো। তো আমি গ্রাফ বানানোটা তোমাদের একটু দেখায় দিই, হ্যাঁ, তারপর তো নরমাল বিএফএস। দেখো, গ্রাফটা ফার্স্টে আমরা টেস্ট কেসে ঢোকার আগে অল পসিবল নাম্বারের জন্য বানায় নিব। সেটা কিভাবে করব? আমাদের আসলে প্রাইম ফ্যাক্টরও মানে সিফ চালানো দরকার নাই, কারণ হচ্ছে আমাদের যেহেতু মাত্র 1000 আমরা ব্রুট ফোর্সে করতে পারি, ঠিক আছে। আমি এখন আই হচ্ছে আমার একটা নাম্বার, একটা নোড, এখন আমি আই এর জন্য তার প্রাইম ফ্যাক্টরের উপর লুপ চালাবো, ঠিক আছে। আই এর জন্য তার প্রাইম ফ্যাক্টরের উপর লুপ চালাবো। এখন কোন নাম্বার প্রাইম, এটা তো ঝামেলা হয়ে গেল। আমরা আগে অ্যাকচুয়ালি সিভ না করে নরমালি ব্রুট ফোর্সে প্রাইম বের করে ফেলতে পারি, এটা বেটার হয়। হ্যাঁ, ধরো আমার প্রাইম ফ্যাক্টরের প্রাইম গুলো আছে, এটা সিভ দিয়ে করো অথবা ব্রুট ফোর্সে করো, সমস্যা নেই, 1000 পর্যন্ত প্রাইম নিলেই হবে। তো এখন তুমি সিম্পলি কি করবা, আই এর জন্য তার প্রাইম ফ্যাক্টর গুলা চেক করবা, প্রাইমের উপরে লুপ চালাও ডাইরেক্ট, কোনো প্রবলেম নাই, টিএলই খাওয়ার কিছু নাই এখানে। তো যদি আই মড পি যদি 0 হয়, তার মানে পি হচ্ছে আর একটা প্রাইম ফ্যাক্টর, তার মানে আই এর সাথে পি যোগ করে তুমি কাজ করতে পারবা। এখানে আরেকটা কন্ডিশন লাগবে, খেয়াল করো, সেটা হচ্ছে আই যদি নিজে প্রাইম হয় তাহলে কিন্তু এটা নেওয়া যাবে না। তো আমার দেখতে হবে এবং আই সরি পি ইজ লেস দেন আই, হ্যাঁ, পি আই এর চেয়ে ছোট হইতে হবে, তা না হলে হবে না। সো তাহলে পি হচ্ছে আই এর একটা প্রাইম ফ্যাক্টর। এখন আমরা আই এর পি যোগ করে নতুন একটা নাম্বার পাবো, হ্যাঁ, এবং এটাতে আমরা যাইতে পারবো 2 আই প্লাস পি, এটা যেতে পারবো। তো এখন আমি আই থেকে যেহেতু 2 তে যেতে পারবো, যে একটা এজ অ্যাড করে দিই, আই থেকে 2 তে, ঠিক আছে। তাহলে আমার আই থেকে 2 তে একটা এজ দিয়ে দিলাম, এভাবে আমি গ্রাফটা বানায় ফেললাম। দেখো গ্রাফ কিন্তু আমার হয়ে গেছে, হ্যাঁ, প্রত্যেকটা নাম্বার থেকে যে যে নাম্বারে যাওয়া যায় সবগুলোতে আমি এজ দিয়ে দিচ্ছি। এখন জাস্ট টেস্ট কেসে ঢুকবো, টেস্ট কেসে ঢুকে দেন আমি হচ্ছে এস আর টি মানে সোর্স আর ডেস্টিনেশন স্ক্যান করব, দেন হচ্ছে একটা বিএফএস ছাড়বো সিম্পলি সোর্স থেকে, দেন সোর্স ডিস্টেন্স মানে ডেস্টিনেশনের যে ডিস্টেন্স হবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। আর এমনও হইতে পারে যে ডেস্টিনেশনে রিচ করা যায় না, তো এটাও খেয়াল রাখতে হবে, যদি ডেস্টিনেশনে রিচ করা না যায় তার মানে তোমার এটার জন্য ওরা যেটা বলছে প্রবাবলি -1 প্রিন্ট দিতে হবে, হ্যাঁ, যদি রিচ করা না যায় -1 প্রিন্ট দিতে হবে। এই তো প্রবলেম সলভ। ভাই এখানে প্রবলেমটা আসলে ইজি আছে, কিন্তু গ্রাফ বানানোটা একটু বুঝতে কষ্ট হচ্ছে। হ্যাঁ সেটাই, মানে গ্রাফ তুমি বানানো যতবার গ্রাফে বা শর্টেজ পাথে চলে যাচ্ছ তারপর কিন্তু শেষ, ডাইরেক্ট টেমপ্লেট ইউজ করার মতো, হ্যাঁ, কিন্তু ওই গ্রাফ বানানো বা ওই শর্টেজ পাথ পর্যন্ত যাওয়া এটাই হচ্ছে টাফ, হ্যাঁ। সো লাইক এই প্রবলেমটাও সেম দেখো, এটাও তোমার আমরা যেহেতু বিএফএস শিখে তার প্রবলেম সলভ করতেছি, তোমরা বুঝতেছো যে এটা শর্টেজ পাথ রিলেটেড বা বিএফএস রিলেটেড প্রবলেম, বাট প্রবলেম পড়ে আসলে বোঝার কোনো উপায় নেই। দেখো প্রবলেমটা হচ্ছে একটা রোবট, একটা রেক্টেঙ্গুলার মেজ আছে n*m সাইজের, এখানে একটা রোবট আছে, ইচ সেলে each cell either empty or occupied by an obstacle. রোবটটা নেইবারিং সেলে মুভ করতে পারে, রোবট ক্যান মুভ বিটুইন নেইবারিং সেলস অন দ্য সাইড লেফট, মানে সে লেফটে যাইতে পারে, রাইটে যাইতে পারে, উপরে যাইতে পারে, নিচে যাইতে পারে, সিম্বল গুলাতে বুঝাই দিবে, হ্যাঁ। ওকে, ইনিশিয়ালি দ্য রোবট ইজ ইন দ্য এমটি সেল, রোবট এমটি সেলে আছে। আর কাজ হচ্ছে লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাল রোবট সাইকেল উইথ লেন্থ এক্স্যাক্টলি কে, এটা বের করা। মানে হচ্ছে আমার একটা সাইকেল বের করতে হবে যে সাইকেলের লেন্থ হবে কে, হ্যাঁ, এবং ওই সাইকেলটা লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাল হইতে হবে। এখন লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাল বলতে কি বোঝাচ্ছে, রোবটের মুভমেন্ট গুলাকে এই সিম্বল দিয়ে প্রকাশ করা যায়, লেফটে গেলে এল, রাইটে গেলে আর। তো এইভাবে কে লেন্থের যে একটা সাইকেল হবে রোবটের মুভমেন্ট দিয়ে, হ্যাঁ, সাইকেল মানে কিন্তু তুমি যেখানে শুরু করছো সেখানে ফেরত আসতে হবে, একই এইজ বা একই নোট বারবার ভিজিট করতে পারো, ওটা কোনো সমস্যা না, কিন্তু যেখানে শুরু করছো সেখানে ফেরত আসতে হবে। তো এই যে সাইকেলটা হবে, এই সাইকেলটাকে এরকম এলআর দিয়ে
বা এল আর ইউডি এগুলা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো বেসিক্যালি একটা স্ট্রিং হবে, এই স্ট্রিংটা লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাল হইতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি দেখাই, এক্সাম্পল দেখাই, এবং সাইকেলটার লেন্থ কিন্তু এক্স্যাক্টলি কি হইতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো গ্রাফ হচ্ছে 1000 × 1000, কে হচ্ছে 10⁶। আচ্ছা, এবং যদি পসিবল না হয় ইম্পসিবল দিব আর কি। আচ্ছা দেখো এখন এখানে দেখো, এই যে এই গ্রিডটা দেখো, এক্স হচ্ছে রোবটের ইনিশিয়াল পজিশন, ডট হচ্ছে এমটি সেল মানে রোবট এখানে যেতে পারবে, আর স্টার হচ্ছে তোমার অবস্টাকল। সো আমাদের 2 লেন্থের সাইকেল লাগবে, কে এর মান এখানে 2। তো 2 লেন্থের সাইকেল কি কি হয় আমি দেখাই। উপরে যদি যাও আবার নিচে আসো, এটা হচ্ছে একটা সাইকেল। তো এটাকে আমি প্রকাশ করতে পারি হইলো ইউডি দিয়ে, উপরে গেলাম নিচে আসলাম, তারপর রাইটে যাবা লেফটে আসবা, তো এটাকে প্রকাশ করা যায় রাইট লেফট দিয়ে। সো এই 2টা সাইকেল পসিবল, আর কোনো সাইকেল পসিবল না। হ্যাঁ, কারণ যেহেতু 2 লেন্থ বলছে, রাইটে কিন্তু 2বার গিয়ে লেফটে আসা যাবে না, এটা 4 লেন্থের হয়ে যায়, আর আর এল এল 4 লেন্থের। হ্যাঁ, এটা হবে না, ঠিক আছে। তো বেসিক্যালি এই দুইটার মধ্যে মিনিমাল হচ্ছে আর এল, কারণ মানে আর এল আর ইউডি দুইটা স্ট্রিং, এদের মধ্যে কম্পেয়ার করলে লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাল হচ্ছে আর এল, ঠিক আছে। এটা হচ্ছে প্রবলেম। ওকে, তো এমন হতে পারে যাওয়া পসিবল না, তো সেক্ষেত্রে ইম্পসিবল দেবা। হ্যাঁ, আচ্ছা প্রবলেম কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, প্রবলেম যদি বুঝে, আমাদের প্রথমত কিছু জিনিস অবজার্ভ করা লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম অবজারভেশন দেখো, সাইকেল অলওয়েজ কে লেন্থের হবে, তার মানে সবগুলো স্ট্রিং এর লেন্থ অলওয়েজ কে হবে, তাই না? স্ট্রিং বলতে যতগুলা স্ট্রিং পসিবল, যেমন একটু আগে আমি 2টা স্ট্রিং বানায় দেখাইলাম, একটা ছিল আর এল আর একটা ছিল ইউডি, তাই না? এরকম যতগুলো স্ট্রিং পসিবল সবগুলোর লেন্থ অলওয়েজ কি হবে। প্রবলেমের নাম কি? সাইকেল। সাইকেল তো ওকে, সবগুলো স্ট্রিং এর লেন্থ কে হবে। এখন স্ট্রিং লেক্সিওগ্রাফিক্যালি স্মল স্ট্রিং এটা কম্পেয়ার কিভাবে করে, দুইটা স্ট্রিং লাইক এ বি সি আর বি সি এ, আমরা ফার্স্ট ক্যারেক্টার ধরে কম্পেয়ার করি। ফার্স্ট ক্যারেক্টার যার ছোট সেই ছোট, এ বি সি ধরো এরকমও যদি থাকে, ফার্স্ট ক্যারেক্টার যার ছোট সেই ছোট। হ্যাঁ, তো ফার্স্ট ক্যারেক্টার যদি মিলে যায় লাইক এসি, তাহলে ফার্স্ট ক্যারেক্টার মিলে গেল, দেন আমরা সেকেন্ড ক্যারেক্টার দিকে তাকাই, সেকেন্ড ক্যারেক্টার যার ছোট সেই ছোট, এবিসি। হ্যাঁ, সো এইভাবে লেক্সিওগ্রাফিক্যালি কম্পেয়ার করি ক্যারেক্টার ওই ক্যারেক্টার। ওকে, সবার ক্যারেক্টার যেহেতু, সবার লেন্থ যেহেতু সেম, আমার লেন্থ নিয়ে চিন্তা করার কিছু নাই, আমি জাস্ট ক্যারেক্টার বাই ক্যারেক্টার কম্পেয়ার করবো। এখন দেখো প্রথম অবজারভেশন, আমি এক্স এ আছি, এক্স থেকে আমার 4টা ডিরেকশন, ইউ আর এল আর ডি। সো আমি অবভিয়াসলি এমন জায়গায় যেতে যাব যেখানে গেলে সাইকেল কমপ্লিট হয়, মানে আমার সাইকেল কমপ্লিট করা লাগবে। লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাল হওয়ার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাইকেল কমপ্লিট করা। আগে সাইকেল কমপ্লিট করতে হবে, দেন এটা লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাল করতে হবে। এখন ধরো উপরে গেলে সাইকেল কমপ্লিট হয় না, হ্যাঁ, বাম পাশে গেলেও সাইকেল কমপ্লিট হয় না, নিচে গেলে আর ডানে গেলে সাইকেল কমপ্লিট হয়। তো যেখানে গেলে সাইকেল কমপ্লিট হয় তাদের মধ্যে আমি কোনটা চুজ করব, ডি এবং আর এর মধ্যে? আমার অবশ্যই ডি চুজ করা উচিত, রাইট? এটা নিয়ে কি আরো কোনো কনফিউশন আছে? দেখো, মানে যেহেতু সবগুলা ক্যারেক্টার ডিফারেন্ট, তুমি যদি এটা বের করতে পারো যে কোন জায়গায় গেলে সাইকেল কমপ্লিট হবে, ধরো সব জায়গায় গেলেই সাইকেল কমপ্লিট, তাহলে বেসিক্যালি তুমি ডি তে যাবা, কারণ হচ্ছে ডি সবচেয়ে ছোট। আর যদি ডি তে গেলে সাইকেল কমপ্লিট না হয়, তাহলে তুমি নেক্সট এল এ যাবা, কারণ এল হচ্ছে তার চেয়ে পরে সবচেয়ে ছোট। হ্যাঁ, মানে অর্ডারটা হচ্ছে এটা, ডি দেন এল দেন আর দেন ইউ। সবার আগে তুমি ট্রাই করবা ডি তে যাইতে, ডি তে গিয়ে যদি সাইকেল কমপ্লিট করতে পারো তাহলে ওকে, না পারলে এল দেন পরে আর তারপর ইউ। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? এটা হচ্ছে অবজারভেশন 1। সো অবজারভেশন 1 কি? সো আমাদের অবজারভেশন হচ্ছে আমরা ডি এল আর ইউ এই অর্ডারে যাওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে আমাদের সবগুলো লেটার ডিফারেন্ট এবং ফার্স্ট লেটারটাই ম্যাটার করে। হ্যাঁ, ঠিক আছে, লেটার যদি ইকুয়াল না হয় তাহলে প্রথম লেটার গুলাই ম্যাটার করে, তারপর সেকেন্ড লেটার, তারপর থার্ড লেটার, এইভাবে। হ্যাঁ, ওকে, সো আমরা এই অর্ডারে যাওয়ার চেষ্টা করব, ডি এল আর ইউ। এখন
আমি অর্ডার বুঝলাম, কিন্তু আমি ধরো ডিতে গেলাম, আমি কিভাবে বুঝবো যে ডিতে গিয়ে সাইকেল কমপ্লিট হবে? কোন আইডিয়া? এটা বোঝার উপায় কি বলো তো? দেখো আমি বলি, তোমার সাইকেলের একটা লেন্থ আছে, এক্স্যাক্টলি কে লেন্থের সাইকেল কমপ্লিট করা লাগবে। হ্যাঁ, সাইকেল কমপ্লিট করা মানে কি, তুমি এক্স থেকে ডিতে গেলা ধরো, হ্যাঁ এই ডিতে তুমি এখন কারেন্টলি আসো, এক্স থেকে ডিতে গেলা, তুমি এক্স্যাক্টলি একটা মুভ দিলা, তাই না? এখন সাইকেল যদি এই ডি এর ঘর থেকে কমপ্লিট করা যায়, এটার মানে হচ্ছে এই যে ঘর, এই ঘর থেকে এক্স এ আবার আসা যাবে এক্স্যাক্টলি কে মাইনাস ওয়ানে আসা যাবে, কারণ তুমি কে ও একটা লাইন দিয়ে দিছো, সো এক্স্যাক্টলি কে মাইনাস ওয়ান লেন্থে যদি আসতে পারবো। ভাইয়া ভাইয়া তাহলে এখানে কি এর মান ইভেন হতে হবে সবসময়? হ্যাঁ, অ্যাকচুয়ালি কে এর মান অলওয়েজ ইভেন হতে হবে। ভাইয়া তাহলে তো আমার অড কে কে হইলে আমরা ফার্স্টে বাদ 2 দিতে দ্বারা পারি। ভাগ করে তারপর ওই লেন্থে গেলে হয়ে যাবে তোমাদের। না না, ওটা একটু ঝামেলা আছে। হ্যাঁ, ওটা একটু কেন ঝামেলা আছে, তুমি যেটা বলছো সেটা হচ্ছে তুমি যেই লেন্থে যাবা সেই লেন্থে ফেরত আসবা, এরকম না তোমার জিনিসটা? জি মানে ভাইয়া। যেই পথে যাবা সেই পথে ফেরত আসবা। হ্যাঁ, হ্যাঁ। ধরো যেই পথে গেলা সেটা লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট হইলেও ফেরত আসার সময় তো উল্টাটা হচ্ছে, সো ওইটা ও আচ্ছা লেক্সিওগ্রাফিক্যালি আচ্ছা, স্মলেস্ট নাও হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে সো ভাইয়া। অন্যভাবে আসলেও হইতে পারে। ওকে, সো হ্যাঁ, ওইভাবে ট্রাই করে দেখতে পারো অ্যাকচুয়ালি, বাট হওয়ার কথা না। হ্যাঁ, কারণ অন্য একটা বেটার ওয়ে থাকতে পারে। তো আমরা বেসিক্যালি এইটা যাবো যে, হ্যাঁ আচ্ছা, এবং আরেকটা জিনিস যেটা বললা যে ইভেন হওয়া লাগবে, অড হইলে হবে না, তো এটা আমরা ফার্স্টে বাদ দিতে পারি। হ্যাঁ, যে অড হইলে আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ইভেন নিয়ে কাজ করতেছি, তো আমি কি করব, চাইতে পারবো যদি ওই ডিরেকশনে গেলে যেই সেলে আসি সেই সেল থেকে আমি এক্স এ ফেরত আসতে পারি, বাকি যে পাথ আছে মানে বাকি যে লেন্থ আছে। হ্যাঁ, লাইক এরকম জিনিসটা হবে এরকম। হ্যাঁ, যে ধরো আমি এক্স এ আসি, এক্স থেকে ধরো আমি ডি তে যেতে পারি, আমার হাতে কত আছে কে, তো আমি ডি তে গেলে আমি সাথে সাথে কমাই দিব আর কে এর মান, এখন আমার কে এর মান এক কমে হয়ে যাবে কে মাইনাস ওয়ান। তো আমার চেক করতে হবে এই সেল থেকে এক্স এ কে মাইনাস ওয়ানে ফেরত যাওয়া যায় কিনা। ঠিক আছে, যদি যাওয়া যায় তাহলে ওকে, আর না যাওয়া গেলে এখানে ডি তে এসে পসিবল না। যদি পসিবল হয় সেম ভাবে আমি এখান থেকে আরো এক জায়গায় যাওয়ার চেষ্টা করবো, কমাইতে থাকবো। তো আমার কাজ হচ্ছে এখান থেকে চেক করা যে এখান থেকে এক্স এ ফেরত যাওয়া যায় কিনা কে মাইনাস টু তে। হ্যাঁ, এখন এই পার্টটা কিভাবে চেক করবো, এটা হচ্ছে চ্যালেঞ্জ, যে একটা সেল থেকে এক্স এ কে মাইনাস টু তে বা কে মাইনাস ওয়ানে ফেরত যাওয়া যায় কিনা। চলো তো, হুম, দেখো এইটা ভাইয়া নর্মাল আমার গ্রাফ। আমরা হ্যাঁ বলো। যে যে স্টেজে থাকবো ওর হ্যাঁ, মানটাকে 2 দ্বারা গুণ করে দেখবো কে এর মানের সমান বা ছোট আছে কিনা। আচ্ছা যদি হয় তাহলে যাওয়া যাবে, আর না তাহলে হলে হবে না, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। আমি বুঝি না, আবার একটু বলো তো, মানে ভাই যে মনে সেলে করেন আমি আসো তার এর ডিস্টেন্স থেকে, নিয়ে কাজ করবা নাকি? না ভাই আমি যে কটা স্টেপ আসলাম, এক্স থেকে যে কটা স্টেপ আসলাম আমি, হুম হুম, এবার এসে আপনি প্রশ্ন করছেন ওইখান থেকে আবার ওই এক্স এ ফেরত যাওয়া যাওয়া যায় কিনা। তো হ্যাঁ আমি হ্যাঁ যে কটা স্টেপ আসলাম সে হ্যাঁ কটা স্টেপে তো কে থেকে মাইনাস হবে তাই না? তা আমি ওটা যদি হ্যাঁ, কাউন্ট করে রাখি আবার তাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে তো পাচ্ছি যে আমাকে ফেরত যেতে গেলে টোটাল এত লাগবে। অ্যাকচুয়ালি একটু এমন না যে ওই পথ, মানে এটা হচ্ছে ওই পথে ফেরত গেলে এটার জন্য ট্রু, ধরো এইভাবে হইলো, ধরো তোমার এটা গেলা, দেন এটা গেলা, দেন এটা গেলা, দেন এটা গেল। এখন দেখো এক এক মানে এক জাম্পে কিন্তু এক্সে যাওয়া যাবে। হ্যাঁ, তোমার কাউন্ট হয়েছে কিন্তু অনেক বেশি, লাইক কয়টা এজ কাউন্ট করলাম, 1 2 3 4 5 6 7টা এজ, ধরো কে এর মান 8 হ্যাঁ ছিল। হ্যাঁ, এখানে কিন্তু ওই ওই আইডিয়াটা আর কি কাজ হ্যাঁ করবে না, এখানে কাজ করবে রাইট। মানে তোমার এক্স্যাক্টলি যাওয়াটা নিয়েই চিন্তা করা লাগবে। হ্যাঁ, আশাটা নিয়ে চিন্তা করলে হবে না, যাওয়াটা নিয়ে চিন্তা করা লাগবে। তো যাওয়াটা নিয়ে কিভাবে চিন্তা করা যায়, দেখো এখানে অ্যাকচুয়ালি একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে না, এখানে আরো কিছু অবজারভেশন লাগবে। সেটা হচ্ছে এটা নর্মাল গ্রাফ না, এটা গ্রিড। হ্যাঁ, নর্মাল গ্রাফ হলে এটা হয়তো করা যেত না, গ্রিড বলে করা যাবে। দেখো যেহেতু এক্স্যাক্টলি 4টা ডিরেকশনে যাওয়া যায়, চার চার পাশে যাওয়া যায়, যে কোনো একটা সেল থেকে
ধরো তুমি মানে শর্টেস্ট পাথটা নিবা, শর্টেস্ট পাথ এই সেল থেকে এক্স এর শর্টেস্ট পাথ নিবা। এই সেল থেকে এক্স এর শর্টেস্ট পাথ যদি তোমার যেমন এখানে দেখো এই যে সেলে আসছি আমরা এই বাম পাশে, হ্যাঁ এই যে এই সেলে আসার পরে আমরা এই সেলে k-2 লিখে রাখছি, মানে হচ্ছে এই সেল থেকে k-2 তে মানে k-2টা স্টেপে এক্স এ ফেরত যাওয়া লাগবে। এটা এটা আমরা বলতে যাচ্ছি। তো এই সেল থেকে এক্স এর যাওয়ার একটা শর্টেস্ট পাথ আছে, ওই শর্টেস্ট পাথের লেন্থটা ধরো এল, এল যদি k-2 এর সমান বা ছোট হয় তাইলেই অ্যাকচুয়ালি যাওয়া যাবে, হ্যাঁ আর তা না হলে যাওয়া যাবে না। আচ্ছা এটা তো বোঝাই যায় যে এল এর মান যদি k-2 এর চেয়ে বড় হয় তাহলে কখনোই যাওয়া যাবে না, কারণ হচ্ছে এই সেল থেকে এক্স এ যাইতে আমরা শর্টেস্ট পাথে যাইতে এল লাগে এবং এল হচ্ছে k-2 এর চেয়ে বড়, তাহলে কখনোই যাইতে পারবো না, তাই না? এটা তো বোঝা যাচ্ছে, এটাতে তো কোনো কনফিউশন নাই। কিন্তু ছোট বা সমান হইলে অলওয়েজ কেন যাওয়া যাবে? কারণ হচ্ছে এই যে ওই ইভেনের ব্যাপারটা বলছিলাম যে হচ্ছে গ্রাফ, হ্যাঁ ধরো এল এর মান k-2 চেয়ে ছোট, তো যেটা হবে যে এল লেন্থে ফেরত যাওয়া এক্স এ, দেন কিছু ইভেন সংখ্যক স্টেপ বাকি থাকবে, যেটা করতে পারবা যে ইভেন সংখ্যক স্টেপ গুলা বারবার আসা যাওয়া করতে পারবা, লাইক একটা একটা করে স্টেপ, লাইক নিচে গেলা আবার উপরে গেলা, এভাবে সবগুলো স্টেপ কমপ্লিট করা যাবে। এটা লেক্সিওগ্রাফিক্যালি হোক না হোক, লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট হোক না হোক, কমপ্লিট অলওয়েজ করা যাবে। আমাদের তো এটাই আপাতত মাথা ব্যথা যে কমপ্লিট করা যায় কিনা, লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্টটা কিন্তু আমরা আলাদাভাবে হ্যান্ডেল করতেছি, তাই না? তো আমাদের মাথা ব্যথা হচ্ছে কমপ্লিট করা যাবে কিনা সাইকেলটা। সো তোমার কারেন্ট সেল থেকে এক্স এর শর্টেস্ট ডিস্টেন্স যদি তোমার ওই কারেন্ট সেলে যেই নাম্বারটা লেখা আছে এই কেসে হচ্ছে k-2 সেটার সমান বা ছোট হয় তাহলে অলওয়েজ যাওয়া যাবে, ঠিক আছে? আমি এক্সাম্পল দেখি, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না ভাইয়া। ওকে, আমি তাহলে কিছু এক্সাম্পল দেখাই, ঠিক আছে? কিছু এক্সাম্পল দেখলে হয়তো ক্লিয়ার হবে। যেমন আমার অপটিমাম অলওয়েজ তো হচ্ছে তাই না, ধরো এখানে দিলাম, তারপর এটা ঘুরাইতে ঘুরে ঘুরে আনতে যাচ্ছি যেন হচ্ছে একটু করতে পারি। হ্যাঁ এটা দেখো, ধরো আমার এখানে কে এর মান অন্য দরকার নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কে এর মান হচ্ছে 12। তো আমি সবসময় ডি এর দিকে যাওয়ার ট্রাই করি। ধরো আমি এইভাবে আসলাম, যে কোনো একটা সেলে এসে আমার যে শর্টেস্ট পথে মানে ওই সেল থেকে ফেরত যাওয়া যায় কিনা এক্স এ, এটা নিয়ে চিন্তা করা লাগবে। তো ধরো আমি যে সার্কেল সেলটাতে আছে আমি একচুয়ালি কয়টা স্টেপ দিয়ে গেছি, 1 2 3 4 5 6 7 8 8টা স্টেপ দিয়েছি, কে ছিল 12, তাহলে এই সেলে বাকি থেকে 4, হ্যাঁ মানে 8টা স্টেপ দিছি না, সো 12 থেকে 8 বাদ দিয়ে 4, হ্যাঁ তো এই সেলে বাকি থেকে 4। তো আমার যে সেটাই দেখা লাগবে যে আমার এক্স এ, অথবা ধরো যে আমি কে এর মান অ্যাকচুয়ালি একটু বাড়াই দিই 18 দিই, 18, হ্যাঁ রাইট, তাহলে বেটার হয়। তাহলে আমি আসছি হচ্ছে 8টা স্টেপে, বাকি আছে 10টা, 18 মাইনাস 8, 10টা স্টেপ, তো আমার 10টা স্টেপ বাকি আছে। এখন দেখো সার্কেল থেকে এক্স এর শর্টেস্ট পাথের ডিসটেন্স হচ্ছে মাত্র 4, এই 1 2 3, ভুল করলাম, ও না সরি এই যে 4, হ্যাঁ 4টা স্টেপ লাগে এই সার্কেল থেকে এক্স এ যাইতে। তো সার্কেল থেকে এক্স এ যেতে 4টা স্টেপ লাগে, শর্ট ডিসটেন্স হচ্ছে 4, সো এল হচ্ছে 4 এবং আমার বাকি আছে 10, যেটা কিনা 10 এর চেয়ে ছোট। অলওয়েজ কমপ্লিট করা যাবে। কেন কমপ্লিট করা যাবে? কারণ হচ্ছে আমি যদি 4টা স্টেপে ফেরত চলেও যাই এক্স এ, তাহলে আমার কয়টা বাকি থাকবে? আর 6টা বাকি থাকবে, ইভেন নাম্বার বাকি থাকবে। ইভেন নাম্বার বাকি থাকলে কি করা যায় দেখো, অলওয়েজ আপ ডাউন, মানে ডাউন আপ বা রাইট লেফট যে কোনো এক ডিরেকশনে করা যাবে, ঠিক আছে? সো এই জন্য তোমার শর্টেস্ট ডিসটেন্স এটা যদি তোমার যে রিমেইনিং যে স্টেপ আছে এটার চেয়ে সমান বা কম হয় তাইলেই পসিবল, ঠিক আছে? ওকে, তো তোমার যেটা লাগতেছে যে যে কোনো একটা ঘর থেকে এক্স এর শর্টেস্ট ডিসটেন্স, ঠিক আছে? যে কোনো ভাইয়া একটা তাহলে ঘর এখানে থেকে, কি আমাদের আগের থেকে শর্টেস্ট পাথ পি ক্যালকুলেট করে রাখতে হবে এক্স হ্যাঁ থেকে হ্যাঁ যে কোনো সবার সেলে থেকে, যাওয়ার? হ্যাঁ এটা রাখতে হবে, এবং এটা ভাইয়া ওটা যেহেতু যে আনডিরেক্টেড, সিঙ্গেল সোর্স অল শর্টেস্ট পাথ এরকম কিছু?
হ্যাঁ সিঙ্গেল মানে এক্স থেকে, কারণ হচ্ছে আমি জি দেখো ভাই। আমি কিন্তু উল্টাটা বলতেছি, আমি বলছি যে অন্য একটা সেল থেকে এক্স এর শর্টেস্ট ডিসটেন্স, বাট এটা যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, সো এক্স থেকে কোন সেলের শর্টেস্ট ডিসটেন্স এবং ওই সেল থেকে এক্স এর শর্টেস্ট ডিসটেন্স সেম কথা, মানে এই যে সার্কেল থেকে এক্স এ যাওয়া এবং এক্স থেকে সার্কেলে আসা কিন্তু সেম কথা, হ্যাঁ, জি ভাই। কারণ যেহেতু আনডিরেক্টেড, তাই না? সো এক্স থেকে সবার শর্টেস্ট ডিসটেন্স বের করে রাখতে হবে প্রথমে বিএফএস ছেড়ে, দেন আমরা জাস্ট লেক্সিওগ্রাফিক্যালি আগে ডি তে যাওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আগে ডি, তারপর এল, তারপর আর, তারপর ইউ। একটা সেলে গিয়ে দেখবো এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা, কন্ডিশনটা ফুলফিল করলে নেক্সটে যাব, আর তা না হলে ওখান থেকে ফলস রিটার্ন করে দিব, ঠিক আছে? এইভাবে। ওকে, সো আমাদের এই কোডটা কি দেখানো লাগবে? আচ্ছা, এই কোডটা যদি দেখানো লাগে তাহলে বলো, দেখাই দিব, আর না হলে আমরা হচ্ছে আমরা এখন ডায়াক্সটা দেখি, হ্যাঁ, আমরা ভাই এই প্রবলেম না কোডটা একটু দেখি। দেখাই দেন, হালকা আচ্ছা, দেখাই দেন। ওকে, ঠিক আছে। তাহলে বিএফএস পার্টটা না আমি জাস্ট মানে ভাই বিএফএস পার্টটা পারবো, পরের পার্টটা একটু দেখাই দেন তো। পরের পার্টটা যে কিভাবে লেক্সিওগ্রাফিক্যালি অর্ডারটা কিভাবে মেইনটেইন করা লাগে। সো সো আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমরা এটার জন্য আবার একটা ডিএফএস ছাড়বো আর কি, হ্যাঁ, বিএফএস দিয়ে ফার্স্ট থেকে শর্টেস্ট পাথ বের করে ফেলবো, দেন হচ্ছে একটা ডিএফএস ছাড়বো। এবং দেখো আমি দেখাই, ধরো আমার সোর্স আর ইয়া হচ্ছে সোর্স, ধরো আমার রো আর কলাম হচ্ছে আমার এক্স এর রো আর কলাম, ডিএফএস ছাড়বে এবং ডিএফএস টা আমাকে ধরো একটা স্ট্রিং দিবে, ডিএফএস টা স্ট্রিং দিবে কি, এটা ইম্পসিবল দিবে, যদি পসিবল না হয় ইম্পসিবল স্ট্রিংটা দিবে, আর তা না হলে এরকম একটা স্ট্রিং দিয়ে দিবে। সো আমার কাজ হচ্ছে আগে ডি, দেন এল, দেন আর, দেন ইউ, এভাবে চেক করা, এবং কারেন্ট সেলে এসে আমার একটা ভ্যালু চেক করতে হবে, সেটা হচ্ছে কে, কতটুকু রিমেইনিং আছে, হ্যাঁ, এটাকে আমি বলি রিমেইনিং, হ্যাঁ, রিমেইনিং। এখন যেটা করতে হবে, আচ্ছা স্ট্রিমার গুলো দাগ পড়ে যাচ্ছে, এগুলো একটু ইয়া করতে হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখো কি করতে হবে আমার, আমি একটা এবং আমার হচ্ছে রিমেইনিং নাম্বার অফ স্টেপস আছে, আমার চেক করতে হবে ফার্স্টেই যে এই ইয়াতে হয় কিনা, খারাপ, দাঁড়াও, এটা যদি না হয় তাহলে সে ইম্পসিবল রিটার্ন করবে না, ঠিক আছে। তো আমার ফার্স্টে চেক দিতে হবে যে এইখান থেকে যাওয়া পসিবল কিনা, এটা আমরা কিভাবে চেক করবো, কলাম মানে এই সেলের ডিসটেন্স এটা যদি ছোট হয় বা সমান হয় রিমেইনিং হচ্ছে, তাহলে ওকে যাওয়া যাবে, সেটা যদি বড় হয় তাহলে যাওয়া যাবে না, তো না যাওয়া গেলে আমরা সেখানে আমরা ইয়া দিয়ে দিব, ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল রিটার্ন করে দিব। আর যদি যাওয়া যায় তাহলে ওকে। তো আরেক কিছু জিনিস চেক করার আছে, সেটা হচ্ছে রেম যদি 0 হয়, রেম যদি 0 হয় তাহলে আসলে আমার কিছুই রিটার্ন করার নেই, এমটি স্ট্রিং, মানে এখান থেকে আর কোথাও যাওয়ার নেই, আমি আমার জায়গা মতো এসে বসছি, মানে আমার কোনো স্টেপস বাকি নেই, ঠিক আছে। তো রেম 0 হলে এমটি স্ট্রিং, রেম 0 না হলে ওকে। সো এখন আমি কি করব, এখন আমি কারেন্ট সেল থেকে কোন এক জায়গায় যাব, এবং অর্ডারটা হচ্ছে আগে ডি, তারপর এল, তারপর আমি অর্ডারটা লিখি। অর্ডারটা কিভাবে মেনটেন করবো, দেখো আমরা যে ডিরেকশন অ্যারে দিয়ে ডি এল আর ইউ, ডিরেকশন অ্যারেটা এমন ভাবে লিখবো যেন এই অর্ডারে যায়, ঠিক আছে, ডিরেকশন অ্যারে তো দেখাইছি না। সো আগে ডাউন, হ্যাঁ, তো আগে নিচে যাব, নিচে গেলে এক্স কি, রো কি হয়, বাড়ে, তাই না, সো 1, তারপর লেফটে গেলে রো চেঞ্জ হয় না, রাইটে গেলে রো চেঞ্জ হয় না, আপে গেলে রো কমে, ওকে। তারপর ওয়াই এখন লিখি, আগে ডাউন, সো এটা 0, লেফটে গেলে
কলাম কমে যায়, রাইটে গেলে কলাম বেড়ে যায় এবং উপরে গেলে কলাম চেঞ্জ হয় না। সো আমি এবং ডিএলআরইউ এই স্ট্রিংটাও রাখি কোথাও, তাও এই স্ট্রিংটা হচ্ছে আমার পার্টিকুলার অর্ডার, তাই না? স্ট্রিং এটা তো করা যাবে কনস্ট দ্বারা, স্ট্রিং অর্ডার এটা তো করা যাওয়া উচিত, রাইট? হ্যাঁ, তো আমি একটা অর্ডার আছে আমার হাতে। তো আমি এখন কি করবো দেখো, আমি কারেন্ট সেল থেকে 4টা ডিরেকশনের যে কোনো এক জায়গায় যাওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু জানি এখান থেকে যাওয়া পসিবল, কোন একটা ডিরেকশন পাবোই। কেন জানি? যে উপরেই চেক হয়ে গেছে 38 নম্বর লাইনে। যদি পসিবল না হইতো তো ফার্স্টেই ইম্পসিবল রিটার্ন করে দিত, ঠিক আছে? তো আমি জানি যাওয়া পসিবল, এখন আমি যাওয়ার চেষ্টা করি। আমি কি করব, ইফ ডিএফএস int x হচ্ছে রো প্লাস dxx I y সমান কলাম প্লাস y। তো যদি এখন থেকে যাওয়া যায়, মানে ডিএফএস দিলে তো একটা স্ট্রিং পাবো, তাই না? স্ট্রিং পাইলাম, স্ট্রিং অ্যান্সার সমান ডিএফএস আমি এক্স ওয়াই এ যাই এবং রিমেইনিং 1 কমে যাবে। এই স্ট্রিংটা যদি ইম্পসিবল দেয় তাহলে হবে না। হ্যাঁ, এই স্ট্রিংটা যদি ইম্পসিবল না দেয়, আমার যদি এইভাবে কম্পেয়ার করা উচিত না, টিএ লিখাইতে পারি মনে হচ্ছে, কারণ পুরো স্ট্রিংটা কম্পেয়ার হবে। মানে লাইক এটা যদি একটা ভ্যালিড স্ট্রিং হয় তাহলে অনেক বড় একটা জিনিস কম্পেয়ার হবে। আমি জাস্ট প্রথম ক্যারেক্টারটা কম্পেয়ার করি, ঠিক আছে? স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা যদি আই না হয় তার মানে ইম্পসিবল না, ঠিক আছে? ঠিক আছে, পুরো স্ট্রিংটা কম্পেয়ার করতে গেলে কিন্তু আমরা টিএলি খাইতে পারি নাকি? আচ্ছা না, টিএলি খাবো না, কারণ হচ্ছে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার কম্পেয়ার করে, তো টিএলি খাবো না। এটা যদি ইম্পসিবল না হয় তার মানে আমার এই আই ডিরেকশনে গেলেই হচ্ছে। তো আই ডিরেকশনে গেলে আমি কোন ক্যারেক্টারটা পাচ্ছি, অর্ডারের দিকে তাকাইলে কিন্তু আমি পাচ্ছি। যেমন আই এর মান যদি 0 হয় তাহলে অর্ডার 0, আই এর মান যদি 1 হয় তাহলে অর্ডার 1, মানে এল। হ্যাঁ, সো দেখো অ্যান্সার 0, মানে অ্যান্সার যদি ইম্পসিবল না হয় তার মানে আমি অ্যান্সার পেয়ে গেছি। আমি সিম্পলি রিটার্ন করব, কি রিটার্ন করব, আমার ডিরেকশনটা এই অর্ডারের এই ক্যারেক্টারটা লাগাইতে হবে আগে অ্যান্সারের সামনে, অর্ডার আই প্লাস অ্যান্সার, এটা রিটার্ন করে দিব। তাহলে কি হচ্ছে, আমার অ্যান্সার যে স্ট্রিংটা এটার সামনে অর্ডার ওই ক্যারেক্টারটা লেগে তারপর রিটার্ন হয়ে যাচ্ছে, শেষ প্রবলেম সলভ। বুঝতে পারছি? আমার হচ্ছে দেখো আবার একটু বলি, আমার কাছে আমি কারেন্ট সেল রো কলামে আছি এবং রিমেইনিং নাম্বার অফ স্টেপস আছে। তো রিমেইনিং নাম্বার অফ স্টেপস 0 হইলে আমার কাজ শেষ, এমটি স্ট্রিং রিটার্ন করতেছি। তা না হলে যদি আমার ডিসটেন্স যদি রিমেইনিং স্টেপস এর চেয়ে বেশি হয় তাহলে ইম্পসিবল রিটার্ন করতেছি। ওকে, এখন তাহলে আমি জানি যে অলওয়েজ পসিবল, 4টা ডিরেকশনের যে কোনো একটাতে পসিবল হবে। এবং আমরা এই অর্ডারের লুপ চালাচ্ছি। আমরা কিন্তু এমন ভাবেই ডিরেকশন এরগুলো নিয়ে নিছি যেন পার্টিকুলার অর্ডারের লুপ চলে। সো আমি যেই ডিরেকশনেই প্রথম পসিবল পাবো সেই ডিরেকশনেই চলে যাব। এটা কিভাবে হচ্ছে দেখো, এই যে ডিএফএস চালাইলাম, সে তো আমাকে একটা অ্যান্সার দিবে, অ্যান্সারটা ইম্পসিবল হবে অথবা একটা স্ট্রিং হবে যদি পসিবল হয়। সো যদি ইম্পসিবল না হয়, মানে একটা ভ্যালিড একটা স্ট্রিং হয়, তাহলে আমরা এটা রিটার্ন করবো। সো এটা রিটার্ন করার আগে আমি যে পার্টিকুলার অর্ডারে গেছি, আইতম ডিরেকশনে গেছি, আইতম ডিরেকশনের তো একটা লেটার আছে, সেই লেটারটা অ্যান্সার আগে লাগাই দিতে হবে। লাগাই দিলাম অর্ডার আই প্লাস অ্যান্সার, শেষ, এটা রিটার্ন করে দিলাম। হ্যাঁ, তাহলে এই স্ট্রিংটা প্রিন্ট দিলেই হবে। ঠিক আছে, শেষ, প্রবলেম সলভ। ওকে, আর কোনো কোশ্চেন এ পর্যন্ত? না হলে আমরা ডাইরেক্ট যাই। ওয়েটেড শর্টেস্ট পাথ প্রবলেম। ডায়াক্সটা বানানো ভুলে গেছি আসলে, এটা এরকম এই ডায়াক্সটা। ওকে, তো এটা হচ্ছে আমার ডায়াক্সটার আইডিয়াটা কাইন্ড অফ বিএফএস এর আইডিয়াটার মতোই। হ্যাঁ, যে বিএফ মানে
মানে শর্টেস্ট পাথ বের করার আইডিয়া অ্যাকচুয়ালি সব জায়গায় সেম। হ্যাঁ, জাস্ট এখানে একটু অন্যভাবে ইমপ্লিমেন্ট করা লাগে। হ্যাঁ, যে সেটা হচ্ছে যে তোমার বিএফএস এর সময় যেটা করছিলাম যে আগে আমরা কম ডিস্টেন্সের নোটগুলো আগে বের করছি। হ্যাঁ, এই ওয়েতে অ্যাপ্রোচ করলে অলওয়েজ শর্টেস্ট প্রবলেম সলভ করা যায়। কারণ হচ্ছে দেখো যে ধরো তোমার এরকম ধরো তোমার একটা গ্রাফ আছে 1 2 3 5। ধরো আমি এভাবে দিলাম, এখন ওয়েট দিলাম। হ্যাঁ, প্রত্যেকটা এজে ওয়েট দিলাম। এখন দেখো ধরো তুমি 4 এর ডিস্টেন্স জানতে চাও। 4 এর ডিস্টেন্স হচ্ছে 5 আর 6 7 11 6 7 13 আচ্ছা 4 এর ডিস্টেন্স হচ্ছে 13, যেভাবেই যাও, তাই না? আচ্ছা আমি এটা কমাই দিই, 12। 4 এর ডিস্টেন্স হচ্ছে 12। তুমি যদি 1 থেকে 2 দেন 2 থেকে 4 যাও তাহলে 4 ডিস্টেন্স 12 আসে। 1 থেকে 2 দেন 2 থেকে 4। সো 4 এর ডিস্টেন্স 12। এটা কিভাবে হয়? 1 থেকে 2 দেন 2 থেকে 4। সো 4 এর ডিস্টেন্স যদি জানতে চাও তাহলে কিন্তু আগে অবশ্যই 2 এর ডিস্টেন্সটা জানতে হবে। 2 এর ডিস্টেন্স যে 5, এটা না জেনে কিন্তু তুমি 4 এর ডিস্টেন্স জানতে পারার কথা না। সো এটাই হচ্ছে আইডিয়া যে আগে কোন একটা নোডের ডিস্টেন্স জানার জন্য তার চেয়ে কম ডিস্টেন্সের নোডগুলো আগে জানা লাগে। সো কম ডিস্টেন্সের নোডগুলো আগে বের করা লাগে। এটা বিএফএস ইজিলি করা যায়, কারণ আমরা এইজ বরাবর মানে কাছের এজ গুলা মানে কাছের নোড গুলা নিয়ে নিলেই হচ্ছে, কারণ প্রত্যেকটা এজের ওয়েট সমান 1। হ্যাঁ, যেহেতু ওয়েটেড গ্রাফে প্রত্যেকটা এজের ওয়েট ডিফারেন্ট, সো এইখানে জিনিস একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, বাট আমার হাতে কিন্তু সোর্স আছে, আমার সোর্স আছে ধরো সোর্স 1। সো আমার হাতে জাস্ট একটা নোড আছে যার ডিস্টেন্স সবচেয়ে কম, এটার ডিস্টেন্স হচ্ছে 0। সো এখানে আমরা যেটা করব হুবহু বিএফএস এর মতো একটা লিস্ট রাখবো। সেই লিস্ট হিসেবে আমরা কি ইউজ করবো এটা পরে বলি। তো আমার হাতে একটা লিস্ট আছে, দেখো আমার কাজ হচ্ছে আগে কম ডিস্টেন্সের নোটগুলো বের করা। ঠিক আছে, ওকে। আমার হাতে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে আপাতত 1 আছে, কারণ আমি জাস্ট 1 এর ডিস্টেন্স জানি, 1 এর ডিস্টেন্স হচ্ছে 0। ওকে, এবং আমার এই লিস্টের কাজ হচ্ছে আমার কম ডিস্টেন্সের নোটগুলা আগে আগে রাখা। আপাতত 1 রাখছি এখানে। সো এখন দেখো বিএফএস এর মতোই আমরা 1 থেকে 1 এর অ্যাডজেসেন্ট যারা আছে সবাইকে ভিজিট করব, কিন্তু আমরা এখনো শিওর না যে অ্যাডজেসেন্ট যারা আছে তারাই যে কম ডিস্টেন্সে। ফর এক্সাম্পল এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি 1 থেকে 3 এর ওয়েটটা দিয়ে দিই 100, তাহলে 1 থেকে যদিও 3 আগে ভিজিট হবে, তবুও 1 থেকে অন্য যে কোনো নোডের ডিস্টেন্স 3 এর চেয়ে কম। ঠিক আছে, বাট তারপরে আমার এটা তো আগে থেকে বোঝার উপায় নেই। সো আমি 1 থেকে সবগুলো নোডই ভিজিট করে লিস্টে রাখবো। সো আমি যেটা করবো 1 থেকে 2 ভিজিট করলাম এবং ওর ডিস্টেন্স হয়ে যায় এখন আপাতত 5, যেহেতু আমি 5 ওয়েট দিয়ে গেছি, এবং 3 এর ডিস্টেন্স হয়ে যায় 100। সো এটা আমার মনে রাখতে হবে যে আমি চেষ্টা করতেছি নোডগুলা কম ডিস্টেন্সে বের করার, মানে কম ডিস্টেন্সে নোডগুলো আগে বের করার, কিন্তু আমি এই লিস্টে যাদেরকে অ্যাড করতেছি সবার ডিস্টেন্সই যে একদম সবচেয়ে কম এটা এখন আমি শিওর না। যেমন 3 এর দিকে তাকাও, 3 এর ডিস্টেন্স 100 দেখাচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি 3 এর ডিস্টেন্স আরো কম। আমি যদি 1 থেকে 2 এ যাই, দেন 2 থেকে 4 এ যাই, দেন 4 থেকে 3 এ যাই, তাহলে 3 এ আরো কম ডিস্টেন্সে আসা যায়। ঠিক আছে, সো এই ডিস্টেন্সে সবাই মানে ডিস্টেন্স মানে সরি এই লিস্টটা সবার জন্য ঠিক ইনফরমেশন দেয় না, ভুল ইনফরমেশন দেয়, আবার ঠিক ইনফরমেশনও দেয়। যেমন 1 এর জন্য ঠিক দিছে, 2 এর জন্য ঠিক দিছে, কিন্তু 3 এর জন্য ভুল দিছে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ওকে, এখন আমরা কিভাবে বুঝবো যে এই লিস্টটা কার জন্য ঠিক দেয় কার জন্য ভুল দেয়? এটা বোঝা খুবই ইজি। সেটা হচ্ছে এই লিস্টে এখন পর্যন্ত সবচেয়ে কম ডিস্টেন্সের যে নোটটা আছে তার ডিস্টেন্সটা একেবারে ট্রু। এটা আমরা কিভাবে বুঝলাম? দেখো, সবার প্রথমত এই লিস্টে সোর্স আছে এবং সোর্সের ডিস্টেন্স সবচেয়ে কম 0, সো এটা অবভিয়াসলি ট্রু। ওকে, এখন ধরো আমি সোর্সকে বের করলাম, সোর্সকে বের করে আমি সোর্সের অ্যাডজেসেন্ট যারা আছে 2 3 ওদেরকে ঢুকাইলাম। হ্যাঁ, ঢুকাইলাম। এখন দেখো এই যে 2 আর 3 এদের মধ্যে সবচেয়ে কম আছে 2 এবং বেশি আছে 3। তো এখানে কে কে মানে কার ডিসটেন্সটা ট্রু আর কার ডিসটেন্সটা ফলস, মানে কারটা ভুল কারটা ঠিক, এটা আমরা এখনো জানি না। একটু আগে আমি বললাম যে কম ডিস্টেন্সের নোটটার ডিস্টেন্সটা ট্রু, মানে এটা ঠিক অ্যাকুরেট ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্সের নোট।
লিস্টের মধ্যে মিনিমাম ডিস্টেন্সের যে নোড হবে তার ডিস্টেন্সটা অ্যাকুরেট। এটা আমি কেন বলতেছি দেখো, খেয়াল করো, এই মিনিমাম ডিস্টেন্সে যে আছে 2, ধরো ওর অ্যাকচুয়াল ডিস্টেন্সটাও ফলস, মানে এটা মানে ধরো 2 তে আরো কম ডিস্টেন্সে আসা যায়, 2 তে যদি আরো কম ডিস্টেন্সে আসা যায়, তার মানে 2 এর অ্যাকচুয়াল মানে কারেন্ট ডিস্টেন্স কত 5, তার মানে 2 তে হয়তো 4 এ অথবা 3 এ অথবা 2 এ আসা যায়, রাইট? হ্যাঁ, এরকম হবে কিছু একটা। 2 তে যদি আরো কম ডিস্টেন্সে আসা যায়, তাহলে সেই নোটগুলো 2 এর আগে এখানে আসার কথা না, কারণ 2 তে যদি এরকম কম ডিস্টেন্সে আসা যায়, তাহলে মানে যেই নোডের থ্রু আমরা 2 তে আসছি, যেই নোড হয়ে আমরা 2 তে আসছি, তারা কিন্তু লিস্টে এখানে আগেই আসার কথা, এরকম কিন্তু কোনো নোড আসে নাই। তার মানে 2 এর ডিস্টেন্স এই 5 এর চেয়ে কম হওয়া পসিবল না। লজিকটা কি বুঝতে পারছি? আমার এই লজিকটা কি বুঝতে পারছি? এটা কিন্তু আমাদের মানে শর্টেস্ট পাথ প্রবলেম সলভ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট লজিক। হ্যাঁ, কারণ হচ্ছে জাস্ট ডায়াক্সটা শিখলেও অনেক জায়গায় অনেক ভাবে শর্টেস্ট পাথ মডিফাই করে দেয়, ভাইয়া এটা সবসময় কিন্তু একটু শর্টেস্ট পাথ ভাই কাজ করে না। হ্যাঁ, আচ্ছা ভাই আবার একটু বলি দেখো, একটু রিপিট করলে। হ্যাঁ আবার বলি দেখো, আমার প্রথম ক্লেমটা আগে বলি, ক্লেমটা আগে ভালো করে একটু বলি। ক্লেমটা হচ্ছে লিস্টের মধ্যে অনেকগুলো নোড থাকবে, নোডের ডিস্টেন্সও আমরা জানি, যেমন 2 এর ডিস্টেন্স 5, 3 এর ডিস্টেন্স 100। তো লিস্টে যেসব নোড থাকবে সবার ডিস্টেন্স যে অ্যাকুরেট এটা আমরা শিওর না। যেমন 3 এর অ্যাকুরেট ডিস্টেন্স হচ্ছে 14 + 5 19, 3 এর অ্যাকচুয়াল ডিস্টেন্স হচ্ছে 19, কিন্তু লিস্টে দেখাচ্ছে হচ্ছে 100। আবার 2 এর অ্যাকচুয়াল ডিস্টেন্স 5, লিস্টে 5 দেখাচ্ছে। সো লিস্টে কিছু নোডের ডিস্টেন্স ঠিক দেখায়, কিছু নোডের ডিস্টেন্স ভুল দেখায়। তো প্রথমে লিস্টে 1 ছিল, এটা মনে রাখো, সোর্স ছিল, আমরা সোর্স দিয়ে শুরু করছি। হ্যাঁ, এবং সোর্স থেকে সব নোডে আসে, তাই না? সোর্স থেকে তো সবকিছু শুরু হয়, অন্য কোনো জায়গা থেকে তো শুরু হয় না। ওকে, তো একটা আমরা কারেক্ট পাইছিলাম, সোর্সটা কারেক্ট পাইছিলাম। হ্যাঁ, এবং সোর্স থেকে তার অ্যাডজাসেন্ট গুলো আমরা লিস্টে ঢুকাইছি। ওকে, এখন সোর্সকে বের করে দিছি। এখন আমার ক্লেম হচ্ছে, এখন যারা আছে তাদের মধ্যে মিনিমাম যে, মানে যার ডিস্টেন্স মিনিমাম আর মিনিমাম ডিস্টেন্সে যে আছে, সেই নোডের ডিস্টেন্সটা অ্যাকুরেট ডিস্টেন্স। বাকিগুলা ফলস হইতে পারে, বাকিগুলা ভুল হইতে পারে, কিন্তু মিনিমাম ডিস্টেন্সের যেই নোড আছে তার ডিস্টেন্সটা অ্যাকুরেট। এটা হচ্ছে আমার ক্লেম। এই ক্লেমটা কেন ট্রু দেখো, আমরা এটা প্রুফ কিভাবে করব? আমরা ধরে নিব আমার ক্লেমটা ফলস, আমি ধরে নিব যে আমি যেটা বললাম সেটা ভুল, ঠিক আছে? তো আমি ধরে নেই যে এই যে 2 এর ডিস্টেন্স তো মিনিমাম এখানে 5, তাই না? এর চেয়ে কম ডিস্টেন্সের কেউ তো এই লিস্টে আপাতত নাই। তো আমি যদি ধরে নিই 2 এর অ্যাকুরেট ডিস্টেন্স 5 হবে না, 5 এর চেয়ে আরো কম হবে, এটা আমি ধরে নিই। তার মানে 5 এর চেয়ে কম কি হবে? 4 অথবা 3 অথবা 2, এরকম কিছু একটা, তাই না? সো যদি 2 এর অ্যাকচুয়াল ডিস্টেন্স এরকম কিছু একটা হয়, তার মানে আমি কিন্তু দেখো 1 থেকে 2 তে আসছিলাম 5 ওয়েটে, 2 তে যদি আরো কম ডিস্টেন্সে আসা যায়, তার মানে নিশ্চয়ই 1 থেকে অন্য কোনো একটা নোড হয়ে 2 তে আসতে হবে। লাইক ধরো 1 থেকে এভাবে গেলাম, ধরো 1 থেকে এভাবে গেলাম, হ্যাঁ, তাহলে কিন্তু 2 তে 4 কষ্টে আসা যাবে। এরকম একটা ইন্টারমিডিয়েট একটা নোড হয়ে আসতে হবে তো, তাই না? ওই নোডটা যদি এক্সিস্ট করে, সেই নোডের ডিস্টেন্সটা আরো কম হবে না? যেহেতু আমরা 2 তে আসতেছি ওই নোড হয়ে, ওই নোড হয়ে 2 এ আসতেছি, তাহলে ওই নোডের ডিস্টেন্সটা 2 এর চেয়ে কম হবে। এই নোডের নাম দিলাম ধরো এক্স, এক্স এর ডিস্টেন্স অবশ্যই 2 এর চেয়ে আরো কম হবে, তাই না? হ্যাঁ, এক্স এর ডিস্টেন্স যেমন এখানে দেখো 2 এর ডিস্টেন্সটা আমরা দেখাচ্ছে 5, কিন্তু এক্স এর ডিস্টেন্স দেখাচ্ছে 2। এরকমই তো হওয়ার কথা। আমি 2 মানে 2 তে যেহেতু এক্স হয়ে আসতেছি, এক্স এর ডিস্টেন্স অবশ্যই 2 এর চেয়ে কম হওয়া উচিত, তাই তো? হ্যাঁ এটাই ভাইয়া, ক্লিয়ার? জি হ্যাঁ, ভাই ক্লিয়ার। সো ওকে, তাহলে 2 এর ডিসটেন্স, সরি এক্স এর ডিসটেন্স যেহেতু আমার, এটা হচ্ছে আমার কারেন্ট নোড, 2 হচ্ছে আমার কারেন্ট নোড। হ্যাঁ, এক্স এর ডিসটেন্স যেহেতু আমার কারেন্ট নোডের চেয়েও কম হবে, তাহলে এক্স কিন্তু কারেন্ট নোডের আগে ডিসকভার হওয়ার কথা। কিন্তু এক্স কি ডিসকভার হয়েছে? আমরা কিন্তু এক্স কে পাই নাই। জি ভাই তার পাই মানে নাই। 2 এর ডিসটেন্স 5 এর চেয়ে কম হওয়া পসিবল না। বুঝতে পারছি? 2 এর ডিসটেন্স যদি 5 এর চেয়ে কম হইতো, তাহলে 2 তে আসার জন্য অন্য একটা নোড দরকার ছিল, যেই নোডটা অলরেডি ডিসকভার হওয়ার কথা। যেহেতু এই নোডটা অলরেডি ডিসকভার হয় নাই, তাহলে 2 এ এর চেয়ে কম ডিস্টেন্সে আসা পসিবল না। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। হ্যাঁ, সবাই বুঝতে পারছি তো, রাইট? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলবা, হ্যাঁ, ইন্টারাপ্ট করো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের এই লজিকে
আমাদের লিস্টে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্সের যে নোটটা সেটা হচ্ছে 2, সেটা আমার অ্যাকচুয়াল ডিস্টেন্স, মানে তার ডিস্টেন্সটা ট্রু। ঠিক আছে, 3 এরটা আমরা শিওর না, বাট 2 এরটা আমরা শিওর। সো আমরা এখন কি করব, সেম ভাবে বিএফএস এর মতো আমরা 2 কে নিব, 2 কে নিয়ে 2 এর অ্যাডজাসেন্ট গুলো নিয়ে আবার কাজ করব। সো 2 এর ডিস্টেন্স আমরা জেনে গেছি 5, ঠিক আছে, আমরা এখন 2 কে নিব, 2 এর অ্যাডজাসেন্ট গুলো নিয়ে কাজ করব। সো 2 এর অ্যাডজাসেন্ট যে যে আছে, হ্যাঁ, 2 এর অ্যাডজাসেন্ট 4 আছে 12, তো 4 কে নিব, 12 ডিস্টেন্স হবে ওর। 5 কে নিব, ওর ডিস্টেন্স হবে হচ্ছে 5 আর 11 16। এগুলা যে আমার কারেক্ট ডিস্টেন্স এটা কিন্তু আমরা জানি না, বুঝো কিন্তু, হ্যাঁ, আমরা জাস্ট লিস্টে অ্যাড করতেছি। আমরা একটা নোট কি নেই, আমি আপাতত 2 কে নিছি, 2 কে নিয়ে তার বিএফএস স্টাইলে তার অ্যাডজেসেন্ট যতগুলো নোট আছে সবাইকে অ্যাড করতেছি। তারপর 6 পাইলাম, 6 এর ডিস্টেন্স হচ্ছে 5 আর 10 15। তো এইভাবে আমি যতগুলো পাইলাম সবগুলো অ্যাড করলাম। একই নোট বারবার অ্যাড হইতে পারে, ঠিক আছে, এটা কিন্তু ওই বিএফএস এর মতো না যে একটা নোট একবার অ্যাড হয়ে গেলে আর হবে না, হইতে পারে। কারণ হচ্ছে যে দেখো আমার 3 কিন্তু ফলস একটা ডিস্টেন্স নিয়ে বসে আছে, 3 কে যদি আমি আবার অ্যাড না করি তাহলে 3 এর অ্যাকচুয়াল ডিস্টেন্স কখনোই পাবো না। আচ্ছা যাই হোক, সো আমরা 2 থেকে 3টে নতুন নোট পাইলাম, 4 5 6। এখন আমাদের সেম আগের মতো ক্লেম যে এখানে আমার লিস্টে 4টা নোট আছে 4 5 3 6, এর মধ্যে মিনিমাম ডিস্টেন্সের যে নোটটা তার ডিস্টেন্সটা অ্যাকুরেট, অন্যদেরটা আমি শিওর না, বাট 4 এরটা অ্যাকুরেট, ঠিক আছে। সো আমরা 4 এর ডিস্টেন্স পেয়ে গেলাম 12। এখন আমি 4 কে সরাই দিব, 4 কে নিয়ে সেম কাজ করব, 4 এর অ্যাডজাসেন্ট গুলো যাব, ঠিক আছে। সো আমরা 4 কে সরাই দেই, 4 থেকে 4 এর অ্যাডজাসেন্ট গুলো যায়। 4 এর অ্যাডজাসেন্ট আছে 3, 3 তে গেলে 12 প্লাস 7 হয় হচ্ছে 19, হ্যাঁ, এবং 4 এর অ্যাডজাসেন্ট আর আছে 6, 6 এ গেলে 12 প্লাস 9 হয় হচ্ছে 21, যেটা অলরেডি 15 থেকে বড়, সো 6 কে আর অ্যাড করবো না। হ্যাঁ, 3 কে অ্যাড করছি কারণ 3 এর 100 ছিল, যেটা আমরা কম পাইছি, 100 চেয়ে কম পাইছি, 19 পাইছি, হ্যাঁ, এই জন্য 3 কে অ্যাড করছি। তো দেখো আমরা 3 এর অ্যাকচুয়াল ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এখন আমি 3 এখনো 3 কে নিয়ে কাজ করা যাবে না, এখন আমার 6 কে নিয়ে কাজ করতে হবে, কারণ 6 হচ্ছে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্সের। তো এইভাবে প্রত্যেকবার আমরা মিনিমাম ডিস্টেন্সের নোড নিব, তারপর বিএফএস এর মতো করে অ্যাডজেসেন্ট সবাইকে ডিসকভার করব, তাদেরকে লিস্টে রাখবো, প্রত্যেকবার জাস্ট মিনিমাম ডিস্টেন্সের নোটটাকে বের করতে হবে। আইডিয়াটা কি ক্লিয়ার সবার? এবং আমি কিন্তু একসাথে সিমুলেট করেও দেখাই দিছি। কারো কোনো কোশ্চেন আছে ডায়াক্সের আইডিয়া নিয়ে? ইমপ্লিমেন্টেশন পরে, আপাতত আইডিয়া নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আমরা যদি সোর্সে যখন ফিরে যাই, মনে করুন 1 থেকে 2 আসলাম, 2 থেকে 1 এ যাচ্ছে। হ্যাঁ যাইতে পারে, বাট যেমন 2 তে যখন আসছিলাম 2 তে 5 ছিল, ও 2 আচ্ছা, থেকে সোর্সে 1 তো এ, ডিসটেন্স 0, তখন তো মানে হ্যাঁ হ্যাঁ লিস্টে সেটাই, অ্যাড মানে হবে না। অ্যাড হবে না, মানে 1 এ গেলে আমাদের 1 এর ডিসটেন্স 10 আসে, কিন্তু 1 এর ডিসটেন্স আমি অলরেডি জানি 0 আছে, তো যেহেতু বেড়ে যাচ্ছে আমি আর অ্যাড করব না, ঠিক আছে, আমি আর জি লিস্টে ভাইয়া, অ্যাড জি করব ভাইয়া। না। ওকে, সো আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে একটু ইমপ্লিমেন্টেশনটা নিয়ে চিন্তা করো। একমাত্র ঝামেলা হচ্ছে মিনিমামটা বের করা, আমার সবকিছুই বিএফএস এর মতো। একটা ভাইয়া ঝামেলা হচ্ছে ভাইয়া, list তাহলে থেকে আমার বের এই করতে হবে। লিস্টে কি প্রতিবার শর্ট করতে হবে মিনিমাম ডিসটেন্স অনুযায়ী? এটা করা যায়, বাট এটা করলে টি লিখাবো, আর বেটার কোনো হ্যাঁ ওয়ে হ্যাঁ, আছে কিনা চিন্তা করো। জি ভাই, লিখবো, রাইট। মানে টিএলই না, মানে মানে তোমার কমপ্লেক্সিটি হাই হবে আর কি, মানে এন স্কোয়ার হবে, এন স্কোয়ার লগ এন। সো এন এর মান যদি 1000 এর মতো হয় তাহলে চলবে, কিন্তু 10⁵ হলে চলবে না। সো এখন চিন্তা করো যে কিভাবে এর চেয়ে সর্ট না করে কিভাবে এটা হ্যান্ডেল করা যায়। দেখো মিনিমামটা বের করা, এটা কিন্তু আমরা করছি, এটা কিন্তু প্রায়োরিটি কিউ এর কাজ, ঠিক আছে। এই লিস্ট হিসেবে আমরা প্রায়োরিটি কিউ নিব, তাইলেই হবে। আমি দেখাই, কোডে দেখাই, হ্যাঁ, লিস্ট হিসেবে প্রায়োরিটি কিউ নিলেই হবে। So, আমি হচ্ছে মানে আমার এক্সট্রা ফাংশন লিখি যে হচ্ছে ডিস্টেন্স রিটার্ন করবে, বুঝলো?
অথবা অ্যাকচুয়ালি মানে ভেক্টর পাঠায় দেওয়া বেটার। দিস ইজ এ ভেক্টর। আমাদের ভেক্টর বানানো লাগতেছে না। আমি হচ্ছে ফার্স্টেই সবার ডিসটেন্স ম্যাক্স দিয়ে দিব। এটা করে দিলে ভালো আর কি, ইমপ্লিমেন্ট করতে সুবিধা। এখানে ভিস লাগে না, হ্যাঁ, কারণ একটা নোট বারবার ডিসকভার হইতে থাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ। বাট তারপর এটার কমপ্লেক্সিটি অনেক কম হয়। কমপ্লেক্সিটি নিয়ে একটু পরে বলবো। দেখো, ফার্স্টে আমাদের সোর্সের ডিসটেন্স 0 দিই এবং প্রায়োরিটি কিউ নিব। প্রায়োরিটি কিউ পেয়ারের নিব, বিকজ প্রায়োরিটি কিউতে আমার কি কি রাখা লাগবে। দেখো, আমার এই পেয়ারটা রাখা লাগবে, নোড এবং তার ডিসটেন্স। ডিসটেন্স ধরে আমার সর্ট হবে আর কি, হ্যাঁ। সো নোড এবং ডিসটেন্স দুইটা রাখা লাগবে। সো পেয়ার ইন 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 PQQ. Okay, priority. So distance 0 at source. Okay. এখন আমরা কি করব, প্রায়োরিটি কিউর উপর লুপ চালাবো। এটা কিভাবে করে, সরি টপ, এটা ফেলে দিব। এখানে কিছু অ্যাকচুয়ালি অপটিমাইজেশন করা লাগে, হ্যাঁ। সেটা হচ্ছে খেয়াল করো যে এখানে 3 দুইবার অ্যাড হয়েছে, হ্যাঁ। একবার 19 ডিসটেন্স নিয়ে, একবার 100 ডিসটেন্স নিয়ে। সো আমরা 19টা নিয়ে কাজ করব, পরে কিন্তু 100টা নিয়ে আর কাজ করার দরকার নেই। সো 100 কিন্তু ফেলে দিতে হবে, মানে 3 100 যখন আসবে তখন ওইটা আমাদের ওইটা নিয়ে আর কাজ করতে পারবো না। 3 19 নিয়ে ঠিকই কাজ করতে হবে, বাট 3 100 নিয়ে কাজ করা যাবে না। সো এইটা হ্যান্ডেল করতে হবে। এটা কিভাবে হ্যান্ডেল করা যায়, দেখো, এটার যে ডিসটেন্সটা, হ্যাঁ, ডিসটেন্সটা আমার আছে প্রথম এলিমেন্টে। আমি এটা চেক করব যে এই ডিসটেন্সটা পি ডট ফার্স্ট, এটা তার যে অ্যাকচুয়াল ডিসটেন্স, এটা যদি বেশি হয়, নোড হচ্ছে আমার কারেন্ট নোড হচ্ছে পি ডট সেকেন্ড, অ্যাকচুয়াল ডিসটেন্সের চেয়ে যদি বেশি হয়, তাহলে আমরা বলতে পারি যে এইটা নিয়ে কাজ করার কিছু নাই, এটা এক্সট্রা ভুল অ্যাড হয়েছিল, ভুল 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 কিছু ইনফরমেশন অ্যাড হয় না, ওগুলা। সেটা কন্টিনিউ দিলাম। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে যে আমাদের অ্যাকচুয়ালি প্রায়োরিটি কিউ তো আমরা পড়ছিলাম যে প্রায়োরিটি কিউ বড় থেকে ছোট সর্ট করে। সো আমরা নেগেটিভ ভ্যালুগুলা, ডিসটেন্সের নেগেটিভ ভ্যালুগুলা রাখবো, ঠিক আছে। দেখো, আমরা এখন কারেন্ট নোডের এজে যাই, আমার পেয়ারের ভেক্টর হবে, নেক্সট নোড হবে হইলো ধরো নেক্সট এর ফার্স্ট এবং ওয়েট হবে হইলো নেক্সট এর সেকেন্ড, হ্যাঁ। এখন আমার কি করতে হবে, আমি কারেন্ট থেকে এই নোডে যাচ্ছি, তো আমার ডিসটেন্সটা কি হবে, তার ডিসটেন্সটা হবে হইলো ভ্যালু লিখি যে আমার কারেন্ট নোডের ডিসটেন্স প্লাস এই ওয়েট, এটা। এখন এই যে ভ্যালু, এই ভ্যালুটা যদি আমার নোডের ডিসটেন্সের চেয়ে কম হয়, তাহলেই আমি কাজটা করব, তাহলে আমি এই নোডটা নিব, না হলে তো নোডটা নিয়ে লাভ নেই। এই ভ্যালুটা যদি সমান বা বড় হয়ে যায়, তাহলে কিন্তু নিয়ে লাভ নেই। সো ডিসটেন্স অফ নোড সমান এই ভ্যালু, এবং এটাকে প্রায়োরিটি কিউতে রাখতে হবে। সো ডিসটেন্সটা মাইনাস দিয়ে এবং নোডটা এভাবে রাখতে হবে, দেন ফাইনালি হয়ে গেল। আচ্ছা, আমি তো অ্যাকচুয়ালি যেহেতু ওয়ার্ড দিই না, এই তো হয়ে গেল, ঠিক আছে। এখানে কিছু জিনিস বলি, কমপ্লেক্সিটিটা নিয়ে বলি। দেখো, একটা নোড অনেকবার পুশ হচ্ছে, তো মনে হতে পারে কমপ্লেক্সিটি অনেক হাই, বাট খেয়াল করো একটা নোড একবারের বেশি প্রসেস হয় না, এই যে কন্টিনিউ হচ্ছে না। একটা নোড অনেকবার পুশ হইলেও সেটা নিয়ে সে নিচে ফর লুপে যায়, সে যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম বের হয় সেখানে কন্টিনিউ হয়ে যায়। যেমন 3 19 নিয়ে যখন বের হবে প্রায়োরিটি কিউ থেকে, তখন ও কাজ, ওকে নিয়ে আমরা কাজ করব, বাট 3 যখন 100 নিয়ে বের হবে তখন কিন্তু আমরা কন্টিনিউ করব, ঠিক আছে। সো একটা নোড নিয়ে একবারই কাজ হয়,
এই যে ফর লুপ গুলা এটা একটা নোডের জন্য একবার চলে, তার মানে এই যে ফর লুপ এটা প্রত্যেকটা এজের জন্য একবার করে চলে। হ্যাঁ, সো আমরা যদি সবগুলো ফর লুপের সাম করি তাহলে আসলে এমটা পাবো, এম সাইজের পাবো। হ্যাঁ, এবং প্রত্যেকটা ফর লুপে যদি কিউতে পুশ হয় তাহলে আমরা বলতে পারি অর্ডার অফ এম ইন্টু লগ অফ এম বলতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা এজের জন্য আমার পুশ হচ্ছে, কারণ পুশ হইতে লগ লাগে। হ্যাঁ, প্লাস আবার ধরো এজের জন্য, সরি নোডের জন্য যে কোনো নোড আছে নোডগুলো আবার বের হবে, সো এন ইন্টু লগ এম এটাও বলা যায়। হ্যাঁ, মানে এটাও আসবে আর কি, এটা হবে কমপ্লেক্সিটি, লগ আসবে এক্সট্রা এই এম ইন্টু লগ এম প্লাস এন ইন্টু লগ। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল কমপ্লেক্সিটি। এন আসছে হচ্ছে ওয়াইল লুপের জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়াইল লুপের জন্য এন আসে, এন আসে না, এন দেওয়া দরকার নেই, সরি এন দেওয়া দরকার নেই, কারণ যে কয়টা এজ আছে সে কয়বারই পপ হবে, সে কয়বারই পুশ হবে। তো এটা হচ্ছে ওভারঅল কমপ্লেক্সিটি, এম ইন্টু লগ এম, এজ এর উপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে এক্সট্রা। সো তোমাদের সেই টেমপ্লেটটা ইউজ করলে তুমি ডিসটেন্সের ভেক্টর পেয়ে যাবা। ওকে, এটা হচ্ছে আইডিয়া। এখন আমরা কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর তা না হলে আমরা কিছু প্রবলেম দেখি। ভাইয়া হ্যাঁ এখানে ভাই, 17 নম্বর লাইন থেকে একটু মানে এলোমেলো হয়ে গেছে বুঝতে গিয়ে। আচ্ছা বেসিক্যালি আমি প্রথমত মানে প্রায়োরিটি কিউ থেকে টপ নোটটা নিলাম, নিয়ে ওই নোটটাকে মানে আমি হচ্ছে কিভাবে রাখতেছি এটাকে বলি। দেখো ওই যে উপরে 13 নম্বর লাইনে দেখো, ফার্স্টে আমি ডিসটেন্স রাখতেছি, তারপর নোটটা, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি আমি ডিসটেন্স রাখতেছি না, আমি রাখতেছি হচ্ছে ডিসটেন্সের মাইনাসটা। কারণ হচ্ছে পেয়ারের মধ্যে ফার্স্ট এলিমেন্ট ধরে সর্ট হয়, আমি তো ডিসটেন্স নোট পরে রাখতেছি। ওকে, দেন প্রায়োরিটি কিউতে বড় থেকে ছোট সর্ট হয়, ছোট থেকে বড় হয় না। আমার তো ছোটটা আগে লাগবে, সো আমি ডিসটেন্সের মাইনাস ভ্যালু রাখতেছি যেন হচ্ছে ছোটটা আগে পাই। ওকে, সো আমি এইভাবে রাখতেছি মাইনাস ডিসটেন্স কমা নোট। এখন 17 নম্বর লাইনে আমি কারেন্ট নোটটা নিছি হচ্ছে সেকেন্ডটা, পি ডট সেকেন্ড, কারণ আমার নোট হচ্ছে সেকেন্ডে আর ফার্স্ট হচ্ছে ডিসটেন্স। ওকে, আর 18 নম্বর লাইনে আমার পি ডট ফার্স্ট হচ্ছে কারেন্ট নোডের ডিসটেন্স। ওকে, এখন মাইনাস কেন দিচ্ছি, কারণ আমি তো ঢুকাইছি মাইনাস দিয়ে, মাইনাস না দিলে আমি অ্যাকচুয়ালটা পাবো না, বুঝা গেছে। এখন কারেন্ট নোডের অ্যাকচুয়াল ডিসটেন্সটা তো আমি প্রায়োরিটি কিউ থেকে যেটা পাইলাম সেটা যদি বেশি হয় তাহলে তো আমার আর নিচে কাজ করার দরকার নেই। যেমন এই এক্সাম্পলটা দেখো, এখানে 3-এর ডিসটেন্স কিন্তু আমার 19 আপডেট হয়ে গেছে। হ্যাঁ, ভেক্টরের মধ্যে 3-এর ডিসটেন্স মুছে 19 আপডেট হবে। তো প্রায়োরিটি কিউতে আমার 3-19 আছে, 3-100 আছে। তো 3-19 একবার বের হবে, আগে 6-15 বের হবে, দেন 5-16 বের হবে, দেন 3-19 বের হবে। 3-19 বের হওয়ার পর 3-19 তার কাজ করবে, করলো, হ্যাঁ কাজ করলো। তারপর কিন্তু 3-100 এক সময় বের হবে। 3-100 নিয়ে কিন্তু কাজ করার দরকার নেই, কারণ 3-100 আগে তো 3-19 কাজ হয়ে গেছে। 3-100 তো এমনিও ফলস নোট, তাই না? সো জি ভাইয়া। এটাই আমরা স্কিপ করতেছি। সো এটাই করতেছি যে ডিসটেন্সটা যদি অ্যাকচুয়াল ডিসটেন্সের চেয়ে বেশি হয় তাহলে আমরা কন্টিনিউ দিব। ওকে, অথবা এটা অ্যাকচুয়ালি ভিস রেখে করা বেটার, অ্যাকচুয়ালি এইভাবে না করে, কারণ হচ্ছে সমান ডিসটেন্সও হইতে পারে। সমান ডিসটেন্স হলে তো আমরা আর বারবার কাজ করবো না, তো আমি অ্যাকচুয়ালি ভিস নিয়ে করি। মানে আমি তো এখানে সমান ডিসটেন্স হলে বারবার কাজ করতেছি, এটা অ্যাকচুয়ালি ঠিক না। হ্যাঁ, সমান ডিসটেন্স অনেকবার আসতে পারে, যেমন দেখো সমান ডিসটেন্স কি আসতে পারে, দাঁড়াও একটা ডিসটেন্স অ্যাসাইন হবে। আচ্ছা সমান ডিসটেন্স আসবে না, কারণ আমি যে ইফের মধ্যে ছোট হইলে অ্যাসাইন করছি, তো সমান ডিসটেন্স আসবে না। নাকি আসতে পারে, আমি বুঝতেছি না কেন। আচ্ছা না, সমান ডিসটেন্স আসবে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সো দেখো আমার কারেন্ট নোডের যে অ্যাকচুয়াল ডিসটেন্স ওটার চেয়ে যদি প্রায়োরিটি কিউ থেকে যে ডিসটেন্সটা পাইছি সেটা যদি বেশি হয় তাহলে কন্টিনিউ করলাম, আর যদি বেশি না হয় তাহলে আমরা নিচে যাব। তাহলে আমরা কি করব, আমরা কারেন্ট নোডের অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাচ্ছি, এভাবে ভেক্টরে আমরা ফর লুপ চালাতে পারি। হ্যাঁ, এই নেক্সট হচ্ছে একটা পেয়ার। হ্যাঁ, যেহেতু এটা ওয়েটেড গ্রাফ এই জন্য পেয়ার নিতে হবে। পেয়ারের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে অ্যাডজেসেন্ট নোড, আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে অ্যাডজেসেন্ট নোডের এজটা। হ্যাঁ, যে এজ দিয়ে যাব তার ওয়েটটা, ঠিক আছে, এই ওয়েটটা। হ্যাঁ, সো আচ্ছা এক মিনিট একটু wait।
আচ্ছা একটু wait, হ্যাঁ তো কি বলছিলাম, হ্যাঁ পেয়ারের নেক্সট এলিমেন্ট হচ্ছে হলো আমার ওয়েট। সো আমি এখন কি করব, কারেন্ট নোড থেকে এই নেক্সট নোডে যাব, তো আমার ডিসটেন্স কত হবে, কারেন্ট নোডের ডিসটেন্স প্লাস ওয়েট, এটা হচ্ছে আমার নেক্সট নোডের নিউ ডিসটেন্স। এখন নেক্সট নোডের অলরেডি কিন্তু একটা ডিসটেন্স আছে, হ্যাঁ শুরুতে আমি ম্যাক্স দিছি বা মাঝেও কোথাও না কোথাও আপডেট হইতে পারে। তো নিউ ডিসটেন্সে যদি অলরেডি যে ডিসটেন্স আছে তার চেয়ে কম হয় তাহলে কিন্তু আমি নিব, না হলে কিন্তু নিব না। হ্যাঁ সো এটা আমি নিছি এবং নিয়ে এটা আমি প্রায়োরিটি কিউতে অ্যাড করে দিয়েছি, শেষ। ওকে, এখন কি ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। ওকে ওয়েলকাম, ঠিক আছে। তাহলে আমরা ডায়াক্সটা কিছু প্রবলেম দেখি। এটা খুবই ইজি ডিরেক্ট ডায়াক্সটা। এখানে জাস্ট আমি প্রবলেমটা অনেক বড়, আমি সংক্ষেপে বলি। অনেকগুলো নোড আছে, অনেকগুলো এজ আছে, কিছু নোডের মধ্যেও আবার ওয়েট আছে, যেটা আমরা ডায়াক্সটা করি না। আমরা কি করি যে এভাবে করি, ধরো 1 2 এখানে 5 10 1 2 3 4 5 10 এরকম ধরো কিছু ইয়া আছে। তো আমার জাস্ট সিম্পল প্রবলেম হচ্ছে যে আমার 1 থেকে n এর মধ্যে, মানে 1 থেকে 8 এর শর্টেজ ডিসটেন্স যাইতে হবে, কিন্তু এখানে কিছু নোডেও কিছু ধরো ওয়েট আছে, নোডেও কিছু এরকম ওয়েট আছে। সো এগুলাও কনসিডার করতে হবে। সো এটা কিভাবে কনসিডার করা যায়, ডায়াক্সটার সময় একটু চেঞ্জ করা যায়। হ্যাঁ যখন আমরা ডায়াক্সটা ছাড়বো, ডায়াক্সটার কোড একটু চেঞ্জ করা যেতে পারে। সেটা হচ্ছে এই যে ডিসটেন্সটা ক্যালকুলেট করার সময় এখানে ওয়েটের মধ্যে নোডের ওয়েটটাও নিতে হবে। হ্যাঁ যে নোডের ওয়েটটাও এই যে সাথে ধরো নোডের ওয়েটটা আমরা আলাদা সেট করছি, ওয়েট অফ নোড এভাবে ধরো আছে, হ্যাঁ এটা নিতে হবে। এভাবে করলেই হবে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, যদি কেউ টেমপ্লেটে চেঞ্জ না করতে চাও, কারণ টেমপ্লেট আমরা প্রায় সময় কপি পেস্ট করি। হ্যাঁ টেমপ্লেটে যদি চেঞ্জ না করতে চাও, আরেকটা সুন্দর ওয়ে আছে, সেটা হচ্ছে গ্রাফ যখন আমরা বানাবো তখন আমরা ক্লেভারলি যেটা করতে পারি, এই নোডের ওয়েটটা তার অ্যাডজাসেন্ট এজে পাঠায় দিতে পারি। হ্যাঁ আচ্ছা না, এখানে একটু ব্যাপার আছে। আনডিরেক্টেড গ্রাফের নোডের ওয়েট কখনো অ্যাডজাসেন্ট এজে পাঠানো যাবে না। হ্যাঁ আনডিরেক্টেড গ্রাফের জন্য করা যাবে না, এখানে ডিরেক্টেড গ্রাফ এটা করা যাবে। ডিরেক্টেড গ্রাফ দিচ্ছে, ঠিক আছে, ডিরেক্টেড গ্রাফ। হ্যাঁ ডিরেক্টেড গ্রাফ যেহেতু দিয়েছে, আমরা যেটা করতে পারি, একটা নোডের যে ওয়েট সেটা তার অ্যাডজাসেন্ট যে কোনো এক টাইপের এজে পাঠাইতে পারি। মানে হচ্ছে দেখো 6 থেকে 2 টাইপের এজ আছে, একটা হচ্ছে বাইর হচ্ছে আর একটা হচ্ছে ঢুকতেছে। আমরা যে কোনো এক টাইপের এজে পাঠাবো এবং সবার জন্য এক টাইপের এজেই পাঠাবো। ধরো আমরা বাইর হচ্ছে এমন না, আমাদের অ্যাকচুয়ালি ঢুকতেছে এমন এজে পাঠানো উচিত। আমি পেঁচাই ফেলতেছি মনে হচ্ছে। হ্যাঁ দেখো, না পেঁচাচ্ছি না, দেখো 6-এর ওয়েটটা আমরা যেটা করতে পারি, যেই এজ গুলা 6-এ ঢুকতেছে তাদের মধ্যে এই ওয়েটটা পাঠিয়ে দিতে পারি। 6-এর ওয়েট যে 100 এটা আমরা এখানে যোগ করে দিব। এটা করলে কি হবে বুঝো একটু, যে 6-এর ওয়েট মানে কি, যে 5 থেকে 6-এ এসে তারপর 6 আরো 100 মিনিট ওয়েট করা লাগে, এরকম মানে 6 আরো 100 কস্ট খরচ হয়। সেটাকে কিন্তু আমি এইভাবে চিন্তা করতে পারি যে 5 থেকে 6 যাওয়ার সময় এজেই 100 ওয়েট খরচ হয়ে গেছে, এভাবে চিন্তা করলে কিন্তু হয়। সো 6-এর ওয়েট গুলা 6-এ যেই এজ গুলা ঢুকতেছে সেই এজ আমরা ঢুকাই দিব এবং 6 থেকে এজ ওয়েটটা মুছে ফেলবো। সেম ভাবে 2-এর রেট এভাবে ঢুকাই দিব, 2 থেকে ওয়েট মুছে দিলাম। 3-এর ওয়েট এভাবে এজে ঢুকাই দিলাম, 3 থেকে ওয়েট মুছে ফেললাম। 4-এর ওয়েটও মুছে ফেললাম, 4-এর জন্য কোথাও ঢুকানোর কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, 4 থেকে যদি শুরু করি তখন হচ্ছে প্যারা হবে। তো লাইক 1 থেকে যদি শুরু করি, 1-এর ওয়েটটা এটা প্যারা হবে না, লাইক 1-এর ওয়েটটা তুমি আলাদাভাবে নিয়ে নিবা। হ্যাঁ 1 ছাড়া মানে সোর্স ছাড়া অন্য কোনো নোডের ওয়েট নিয়ে কখনো প্যারা হবে না। সোর্সের ওয়েটটা তো সবার জন্যই অ্যাড হবে, সো ওটা নিয়ে আলাদাভাবে মাথা ব্যথার কিছু নাই। সো 8-এর ওয়েটটা সরাই দিয়ে আমরা ঢুকাই দিব হচ্ছে এখানে, এভাবে। 7-এর ওয়েটটা সরাবো কিন্তু কোথাও ঢুকবে না, কারণ 7-এ কোনো এই ঢুকতেছে না। এভাবে করলেই হবে, শেষ। এই তো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আমরা আরেকটা প্রবলেম দেখি। হ্যাঁ
দেখো এই প্রবলেমটা একটু দেখো, টোল ম্যানেজমেন্ট। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে তোমার একটা ডিরেক্টেড গ্রাফ আছে এবং তোমার একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যাইতে হবে। হ্যাঁ, এবং অনেকভাবে যাওয়া যায়। আচ্ছা, তোমার গ্রাফ মানে তোমার যেমন 1 থেকে 5-এ যেতে হবে। 5 হচ্ছে তোমার ডেস্টিনেশন, 1 হচ্ছে সোর্স। তো অনেক ভাবে যাওয়া যায়। তো তোমার এক মানে এই যে এখানে কস্ট গুলো দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে তোমার মানে খরচ। মানে তুমি হচ্ছে এই তুমি যখন এই রোড গুলো ইউজ করবা তখন তোমার এত টাকা খরচ হবে। হ্যাঁ, সে এখানে ওরা বলছে দেখো পি হচ্ছে তোমার কাছে ইনিশিয়ালি কত টাকা আছে, তোমার কাছে 10 টাকা আছে। তো তুমি 1 থেকে 2, 2 থেকে 4-এ যাইতে পারো, তাহলে তোমার না যাইতে পারো না, তাহলে তোমার 11 টাকা খরচ হয়। হ্যাঁ, 11 টাকা খরচ হয়ে যায়, তাই না? 7 + 4 11 টাকা, তো তুমি এই ওয়েতে যাইতে পারবে না। ওকে, তুমি 1 থেকে 3, 3 থেকে 5-এ যাইতে পারবা, তাহলে তোমার 9 টাকা খরচ হবে। 9 টাকা খরচ হবে, যাওয়া যাবে। অথবা 1 থেকে 4, 4 থেকে 5-এ এই ক্ষেত্রেও 9 টাকা খরচ হবে, যাওয়া যাবে। হ্যাঁ, যাওয়া যাবে। আমি অ্যাকচুয়ালি ওদের এক্সাম্পলটা অ্যাকচুয়ালি ক্লিয়ার না। ওরা যেটা বলতে চাইছে, আমি আরেকটা গ্রাফ থেকে বলবো না, আপাতত এটা বলি। ওরা যেটা বলতে চাইছে, যেই পাথে যাওয়া যাবে, যেমন এখানে আমরা 2টা পাথ পাইছি না, যেই পাথে যাওয়া যাবে তাদের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কস্টের নোটটা বলতে হবে। হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ, সবচেয়ে ম্যাক্সিমাম কস্টের নোটটা, তার মানে এখানে 6 হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম, সেটা বলতে হবে। অ্যান্সার হচ্ছে 6। আমি একটা বেটার একটা এক্সাম্পল দিই। এখানে কিন্তু শর্টেস্ট পাথ, আপাতত শর্টেস্ট পাথের কিছু নাই, কারণ তোমার কাছে পি একটা টাকা আছে, এই পি এর টাকার মধ্যে যত পাথে যাওয়া যায় সবগুলো পাথে নিতে হবে। যেমন আমি একটা ভালো একটা এক্সাম্পল দিয়ে দেখো। তাহলে এখানে 1, 10, 10, 4, 20, 20, 50। ধরো পি এর মান 100। সো বেসিক্যালি 1 থেকে ধরো 3-এ যাইতে হবে। হ্যাঁ, 1 থেকে 3-এ তুমি 3 ভাবে যাইতে পারো, 1 থেকে 2, 2 থেকে 3। টোটাল খরচ হয় 20 টাকা, যেটা পি এর চেয়ে কম। পি এর মান 100 দিছি, হ্যাঁ, পি এর চেয়ে কম। সো তুমি যদি এই পাথে যাও তাহলে তোমার অ্যান্সার হইলো 10, ম্যাক্সিমাম হচ্ছে 10। হ্যাঁ, ওকে, তুমি পাঁচটি চেঞ্জ করো, 1 থেকে 3-এ যাও, 1 থেকে 3-এ গেলে টোটাল খরচ হয় হচ্ছে 50, যেটা পি এর চেয়ে কম। সো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 50। অ্যান্সার হচ্ছে তুমি যেই পাথে যাবা সেই পাথের ম্যাক্সিমাম ওয়েট। এটা হচ্ছে অ্যান্সার। এখন তুমি পাথ চেঞ্জ করো, 1 থেকে 4, 4 থেকে 3-এ যাও, 1 থেকে 4, 4 থেকে 3। এই ক্ষেত্রে তোমার কস্ট হচ্ছে 40, এটাও পি এর চেয়ে ছোট। এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 20, ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 20। সো ওভার মানে সব মিলে অ্যান্সার হচ্ছে 50। সবগুলো অ্যান্সারের মধ্যে ম্যাক্সিমামটা তোমার বের করতে হবে, অ্যান্সার হচ্ছে 50। ঠিক আছে, তো এখানে কিন্তু শর্টেস্ট পাথের কিছু না, কারণ পি এর মধ্যে যাওয়া গেলেই তুমি যাবা এমন না যে মিনিমামটা দিয়ে যাইতে হবে। মিনিমামটা দিয়ে গেলে কিন্তু তোমার 1, 2, 3 বেটার, তাই না? মিনিমামটা দিয়ে যদি যাইতে হয় তাহলে বেস্ট ওয়ে হচ্ছে 1 থেকে 2, দেন 2 থেকে 3। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? সব বুঝতে পারছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? দেখো এন এম মানে কনস্ট্যান্ট অনেক হাই, কনস্ট্যান্ট অনেক হাই, সব 10⁵ এর মতো, 10⁴ বা 10⁵ এর মতো। তো এই টাইপের প্রবলেমের জন্য আমাদের যেই জিনিস বলছে ডিরেক্ট আমরা ওই জিনিসে জাম্প করব। আমাদের বলছে ম্যাক্সিমাম ওয়েটের পাথ মানে ওয়েটের এজ বের করতে, সো আমরা ডাইরেক্ট এজে জাম্প করবো। আমার গ্রাফটা যদি দেখো, এই গ্রাফটাতে 5টা এজ আছে, আমি এইগুলা লিখি 1, 2, 2, 3, 1, 4, 4, 3, 1, 2 একটা, 2, 3 আরেকটা, 1, 3 আরেকটা, 1, 4 একটা, 4, 3 আরেকটা। হ্যাঁ, সো এই সবগুলাই কনসিডার করতে হবে আমার। হ্যাঁ, সো আমি ধরো সবচেয়ে ম্যাক্সিমামটা নিলাম বা যে কোনো একটা নিলাম। লাইক আমি চেষ্টা করবো ধরো এটা নিতে পারি কিনা, আমি সবগুলোই নেওয়ার চেষ্টা করবো। যেই মানে যেগুলো নিতে পারি তাদের মধ্যে ম্যাক্সিমামটা নিব। নিতে পারি বলতে যেটা বুঝাচ্ছি যে আমি কনসিডার করতেছি এটা নিতে পারবো কিনা। নিতে পারি মানে হইলো এই এই এজটা নিতে পারার মানে হচ্ছে যে আমার তো একটা সোর্স আছে না, আর আমার একটা ডেস্টিনেশন আছে টি। আমি যদি 1 থেকে 2 এই এজটা নিতে চাই, তার মানে হইলো আমি বেসিক্যালি এই এজটা ইউজ করে এস থেকে টিতে যেতে চাই, এবং যাওয়ার জন্য আমার পি এর চেয়ে কম টাকা খরচ করে যেতে হবে। আমার কস্ট হইতে হবে পি এর চেয়ে কম।
আবার বলি, আমি একটা ওয়েট বা একটা এজ তো একটা ওয়েট থাকে, আমি একটা এজ নিতে চাই, আমি যদি এটা নিতে পারি তাহলে আমি বলতে পারবো এই এজের যে ওয়েট 10 এটা আমার অ্যান্সার হইতে পারে। এভাবে যতগুলো এজ নিতে পারবো তার মধ্যে ম্যাক্সিমামটাই হবে আমার অ্যান্সার। এখন একটা এজ নেওয়া মানে কি? একটা এজ নেওয়া মানে হচ্ছে টিতে আসা, ঠিক আছে? এখন দেখো এজ গুলা কিন্তু ডিরেক্টেড। হ্যাঁ, এজের একটা ইনিশিয়াল আছে, একটা এন্ডিং পয়েন্ট আছে। ইনিশিয়াল পয়েন্টটাকে ইউ নাম দাও আর এন্ডিং পয়েন্টটাকে ভি দাও। আমার যেহেতু এস থেকে টিতে যাইতে হবে, তাহলে প্রবলেমটা এরকম দাঁড়ায় যে এস থেকে সামহাউ ইউতে আসতে হবে, দেন ইউ থেকে ভি তে যাবো এই যে 10 টাকা খরচ করে, দেন ভি থেকে সামহাউ টিতে আসতে হবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে প্রবলেম। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না ভাই, বুঝতে পারছি এখন তো। আচ্ছা, এখন এস থেকে ইউতে ধরো এক্স টাকা খরচ করে গেলাম, দেন ইউ থেকে ভিতে 10 টাকা খরচ হইলো, দেন ভি থেকে টিতে আসলাম ধরো ওয়াই টাকা খরচ করে। এখন এই এক্স আর ওয়াই এর মান কিন্তু আমি জানি না। আমার একমাত্র কন্ডিশন ওয়াই শুড বি লেস দেন পি। এখানে 10 আর পি এই দুইটাই জানি। সো আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে এক্স প্লাস ওয়াই শুড বি লেস দেন পি মাইনাস 10। এখন একটা জিনিস খেয়াল করো, এক্স আর ওয়াই দুটা ইন্ডিপেন্ডেন্ট না? এক্স হচ্ছে এস থেকে 1 এবং 2 হচ্ছে সরি এক্স থেকে মানে এক্স হইলো সোর্স থেকে ইউতে যাওয়ার কস্ট, আর ওয়াই হইলো ভি থেকে টিতে যাওয়ার কস্ট। এক্স আর ওয়াই তো দুটো ইন্ডিপেন্ডেন্ট, দুটো আলাদা। তো আমার যেহেতু এক্স প্লাস ওয়াই কে পি মাইনাস ছোট করতে হবে, তার মানে বেসিক্যালি আমার এক্স প্লাস ওয়াই এর সামেশনকে যত বেশি ছোট করা যায় সেটাই আমার লাভ। তার মানে আমি এক্স আর ওয়াই দুটাকে ইন্ডিপেন্ডেন্টলি মিনিমাইজ করার ট্রাই করবো, রাইট? এখানে আসে আমার শর্টেস্ট পাথ প্রবলেম। মানে হচ্ছে এক্স হচ্ছে আমার এস থেকে 1 এ যাওয়ার শর্টেস্ট পাথ, আর ওয়াই হলো 2 থেকে টিতে আসার শর্টেস্ট পাথ। এক্স হচ্ছে সোর্স থেকে ইউতে যাওয়ার শর্টেস্ট পাথ, আর ওয়াই হইলো ভি থেকে টিতে যাওয়ার শর্টেস্ট পাথ। আমি এটা এখানে লিখি, এক্স হইলো shortest path from S to U, আর y হইলো same shortest path from, এবার হচ্ছে V to T। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে বেসিক্যালি আমাদের শর্টেস্ট পাথ অ্যালগরিদম অ্যাপ্লাই করা লাগবে। এটা যেহেতু ওয়েটেড গ্রাফ বা এক্সট্রা অ্যাপ্লাই করা লাগবে। একমাত্র ঝামেলা হচ্ছে দেখো ইউভি কিন্তু এখানে কনস্ট্যান্ট না, ইউভি কিন্তু ভ্যারিয়েবল। এস আর টি এটা হচ্ছে কনস্ট্যান্ট। টেস্ট কেসে তোমাকে এস আর টি দিয়ে দিবে, তোমার কাজ হচ্ছে এস থেকে টিতে যাওয়া। কিন্তু ইউভি কোত্থেকে আসছিল? আমি একটা এজ চুজ করছিলাম, যেই এজের স্টার্টিং হচ্ছে ইউ আর এন্ডিং হচ্ছে ভি। সো বেসিক্যালি তোমার আমি তো প্রত্যেকটা এজ নিয়েই কাজ করা লাগবে। সো তোমার কিন্তু ইউভি বারবার চেঞ্জ হবে, তাই না? বুঝতেছো? এই পর্যন্ত কি বুঝছো? ইউভি যে বারবার চেঞ্জ হবে কেন, আর এস টি কেন কনস্ট্যান্ট? এখানে ইউভিটা একটু আনক্লিয়ার হয়ে আছে। আচ্ছা, ইউভিটা কোথেকে আসছে দেখো, আমি প্রথম এজটা নিছি 1 2, এটা হচ্ছে ইউ আর ভি, তাই না? ঠিক আছে, জি ভাই। এখন আমি আরেকটা এজ নিয়ে করি, যেমন আমি 1 3 এজ নিয়েও তো কাজ করতে হবে, আমার তো সবগুলো এজ নিয়ে কাজ করা লাগবে না, হুম? হ্যাঁ ভাই, তাই না? সবগুলো এজ নিয়ে কাজ তাহলে করতে হবে। তাহলে আমি যদি 1 3 এজটা নেই, 1 3 এজের কস্ট হচ্ছে 50, তাহলে এবার ইউ কি 1 এবং ভি হচ্ছে 3। এখন আমার এস থেকে ইউ তে যাইতে হবে এবং ভি থেকে টি তে যাইতে হবে। এস আর টি তো আমাকে টেস্ট কেসে দিয়ে দিবে, তাই না? হ্যাঁ, এসটি দিয়ে যাবে টেস্ট কেসে। এস, তার মানে এস টি তো ফিক্স, তাই না? কিন্তু ইউভি কি ফিক্স হইলো? মানে ইউভি হচ্ছে এজ এর এন্ড পয়েন্ট, তো আমার তো সবগুলো এজ না নিয়ে ভাই, কাজ ইউভি করা লাগবে। ইউভি ফিক্সড হয় না, ইউভি তো চেঞ্জ হবে আমার মাঝখানে। হ্যাঁ, আমি আবার অন্য একটা এজ নিব, তখন আবার ইউভি চেঞ্জ হয়ে যাবে। সো বেসিক্যালি এরকম দাঁড়াচ্ছে যে এস থেকে আমার সবার শর্টেস্ট পাথ লাগবে, সবার শর্টেস্ট পাথ। কারণ মানে এস থেকে দেখো আমার মানে আমি যতক্ষণ এইজ মানে আমি যখন এইজ চেঞ্জ করব আমার ইউ চেঞ্জ হবে। সো ইউ যেহেতু চেঞ্জ হচ্ছে আমি বলতে পারি এস থেকে সবার শর্টেস্ট পাথ লাগবে, ঠিক আছে? জি ভাই। এস থেকে, কিন্তু টি এর ক্ষেত্রে আবার উল্টাটা, অন্যদের সবার থেকে টি এর শর্টেস্ট পাথ লাগবে, তাই না? টি এর ক্ষেত্রে উল্টাটা। সো এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না?
কারণ অন্য নোড থেকে সবগুলো নোড থেকে টি এর শর্টেস্ট পাথ আমি বারবার ডায়াক্সে ছাড়লে তো টি এ লিখাবো, একবার ডায়াক্সে ছাড়লে এম লগ এম লাগে, বারবার ডায়াক্সে ছাড়লে অনেক বেশি লাগবে, তাই না? সেটা কিভাবে করা যায়? এটা যেটা করতে হবে দেখো, যখন দেখো আমাদের শর্টেস্ট প্রবলেমের সোর্স ফিক্স থাকে এবং সিঙ্ক চেঞ্জ হয়, যেমন আমি কোন নোডে যাচ্ছি এটা ভ্যারিয়েবল, তাই না? যদি কখনো এমন হয় যে সিঙ্ক ফিক্সড বাট সোর্স ভ্যারিয়েবল, হ্যাঁ, সোর্স চেঞ্জ হচ্ছে, তখন তুমি গ্রাফটা উল্টায় দিবা, গ্রাফের এজ গুলো উল্টায় দিবা, গ্রাফের এজ গুলো উল্টায় নতুন একটা এজ নিবা, নতুন একটা গ্রাফ নিবা আর কি, নতুন গ্রাফ নিবা। নতুন গ্রাফের মধ্যে যেহেতু আমি গ্রাফ এজ উল্টাই দিছি, এখন উল্টা এজ গুলো দেখো এরকম হবে না? তাহলে এবার টি আমার সোর্স হয়ে গেল এবং এখানে আমার ভ্যারিয়েবলের সিঙ্ক আছে। তো এখন আমি এই যে গ্রাফটা উল্টাইছি, এই উল্টা গ্রাফে টি, বুঝতে পারছি এই বিষয়টা? মানে হচ্ছে আমি আবার একটু বলেন ভাই এখানে। আবার একটু বলি, একটা গ্রাফ এঁকে বলি তাহলে বেটার হয়। ডিরেক্টেড গ্রাফ বা মানে ডিরেক্টেড গ্রাফের জন্য এটা উল্টানো লাগে, আনডিরেক্টেড গ্রাফে উল্টানো লাগে না। তো আমি একটু আনডিরেক্টেড গ্রাফ দিয়ে আগে বলি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। ধরো আমার যে কোনো একটা মানে ওয়ান ওয়ান ধরো সিঙ্ক, হ্যাঁ সিঙ্ক, সিঙ্ক মানে হচ্ছে যেখানে পাথ শেষ হয়, আর সোর্স মানে যেখানে শুরু হয়। তো আমার ওয়ানের মানে সোর্সের শর্টেস্ট পাথ লাগবে। ইউ যে কোনো নোড হইতে পারে, মানে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে। এখন যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ, ইউ থেকে ওয়ানে আসা আর ওয়ান থেকে ইউ এ আসা সেম জিনিস না নাকি? সেম জিনিস। তাহলে ওয়ান আমরা থেকে ওয়ান ইউ, ইউ থেকে, থেকে ওয়ান। হ্যাঁ তাহলে আমরা ওয়ান থেকে শর্টেস্ট পাথ ছেড়ে যে অ্যান্সার পাবো ইউ এর জন্য, সেগুলোই তো ইউ থেকে ওয়ানের শর্টেস্ট পাথ হবে, তাই না? তো আমার আর কিছু কাহিনী করা লাগতেছে না, কিন্তু জিনিসটা কিন্তু লাইক উল্টা ছিল। এটা যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, সোজা সোজা উল্টা বলে কিছু নাই। হ্যাঁ, এখন ডিরেক্টেড গ্রাফের জন্য দেখো, ডিরেক্টেড গ্রাফের জন্য হ্যাঁ, একটা ডিরেক্টেড গ্রাফে ধরো ওয়ান হচ্ছে আমার সিঙ্ক, না সরি, ধরো আমার 6 হচ্ছে সিঙ্ক। হ্যাঁ, ধরো আমার অন্য নোডগুলা থেকে 6 এর শর্টেস্ট পাথ লাগবে, এরকম কিছু একটা। হ্যাঁ, যে কোনো একটা মানে যে কোনো নোড থেকে লাইক ইউ থেকে 6 এর শর্টেস্ট পাথ লাগবে। তো ইউ হইতে পারে 1 2 3 4 5। হ্যাঁ, তো এখন তো আমার বারবার ডায়াক্সটা ছাড়া লাগবে, যে ইউ এর মান যদি 1 হয় একবার 1 থেকে ডায়াক্সটা ছাড়া লাগবে, ইউ এর মান যদি 2 হয় একবার 2 থেকে ডায়াক্সটা ছাড়া লাগবে, টিএলই দিবে। এখন আমি যদি 6 থেকে আমি অন্য নোডে যাওয়ার চেষ্টা করি, এটাও কিন্তু হবে না, কারণ এটা যেহেতু ডিরেক্টেড। 6 থেকে ইউ এ যাওয়া এবং ইউ থেকে 6 আসে কিন্তু সেম কথা না, তাই না নাকি? যেমন দেখো 6 থেকে কিন্তু তুমি কোথাও যাইতে পারবে না, 6 থেকে কোথাও যাওয়া যায়? 6 থেকে কিন্তু কোনো এজ বাইর হয় নাই, তো না 6 ভাই, থেকে 6 কোথাও থেকে যাইতে যাওয়া পারবে না। যায় না। সো এখন ইউ থেকে 6 যাওয়া আর 6 থেকে ইউ এ যাওয়া সেম না, কিন্তু আমি যদি সবগুলো এজ উল্টায় দিই, দেখো আমি সবগুলো এজ উল্টাই দিই, 1 2 এর মাঝের এজটা উল্টাই দিলাম, 1 3 এর মাঝের এজটা উল্টাই দিলাম, জাস্ট কস্ট সেম থাকবে কিন্তু এজ উল্টাবে। ভাই এখানে ইয়েজ উল্টাই দিলে আমার সুবিধা কি হচ্ছে? দেখো বলতেছি, হ্যাঁ এজ সব উল্টাই দিলাম। হ্যাঁ, এই এজ এটা ছিল এরকম, এজ সব উল্টাই দিলাম। এজ সব উল্টাই দেওয়াতে এখন দেখো আগের গ্রাফে ইউ থেকে 6 এর যে পাথটা, এখন নতুন উল্টা গ্রাফে 6 থেকে ইউ এর পাথটা সেম পাথ হবে। যেমন তুমি ইউ এর মান ধরো 1 নাও, ইউ এর মান যদি 1 নাও, 1 থেকে 6 এর পাথ কি হইতে পারে? 1 থেকে 2, দেন 2 থেকে 4, দেন 4 থেকে 6, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6। এটা হচ্ছে আমার 1 থেকে 6 এ যাওয়ার পাথ। এখন উল্টাই দিলে গ্রাফটা 6 থেকে ইউ এ গেলে সেম হবে আর কি, লাইক 6 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 1, এই যে পুরো উল্টা পাথ। ঠিক আছে, এটা হচ্ছে উল্টাই দিলে এই সুবিধাটা জি হচ্ছে। ভাই। সুবিধাটা কোথায় হচ্ছে দেখো, সুবিধাটা হচ্ছে যে আগে আমাদের ইউ মানে সোর্স চেঞ্জ হচ্ছিল, সো বারবার ডায়াক্সটা ছাড়া লাগছিল, কিন্তু সিঙ্ক যেটা সেটা ফিক্স ছিল, সিঙ্ক হচ্ছে অলওয়েজ 6। এখন আমি গ্রাফটা উল্টায় দেওয়াতে যেটা হয়ে গেল, সিঙ্কটা সোর্স হয়ে গেছে, এখন আমি 6 থেকে ডায়াক্সটা ছাড়বো, হ্যাঁ তারপর 1 এর বা 2 এর বা 3 এর শর্টেস্ট পাথ নিব, তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পারছি?
মানে এখন 6 থেকে 3 এর শর্টেস্ট পাথ যেটা, সেটা 3 থেকে 6 এর শর্টেস্ট পাথ অ্যাকচুয়ালি। বুঝা গেছে এখন? ভাইয়া জিনিসটা কেমন মানে বুঝতে পারলাম না এখানে, তো উল্টাই দিয়ে মানে আমাদের উপকারটা কি হলো? মানে উল্টাই দিয়ে কমপ্লেক্সিটি ইমপ্রুভ হয়েছে, আর কিছু না। মানে হচ্ছে যে ও দেখো, আচ্ছা, আগের বার আমাদের সোর্স অনেকগুলা ছিল, একটা সিঙ্ক ছিল, সো অনেকবার ডায়াক্সটা ছাড়া লাগতেছিল। হ্যাঁ, তো একটা ডায়াক্সটা ছাড়লে আমার এম লগ এম লাগে। তুমি যদি এন বার ডায়াক্সটা ছাড়ো তাহলে টোটাল কমপ্লেক্সিটি হবে এন ইন্টু এম লগ এম, যেটা পাস করবে না। এখন যেহেতু আমি গ্রাফটা উল্টাই দিছি, একটা মাত্র সোর্স আছে, এখন আমি জাস্ট 6 থেকে ডায়াক্সটা ছাড়বো, একবার ডায়াক্সটা ছাড়বো, দেন আমি 1 এর ডিসটেন্স পেয়ে যাব। 1 এর ডিসটেন্স হবে হচ্ছে 21, 3 এর ডিসটেন্স পেয়ে যাব 20, 4 এর ডিসটেন্স পেয়ে যাব, 2 এর ডিসটেন্স পেয়ে যাব। তাহলে কিন্তু আমি আলটিমেটলি অরিজিনাল গ্রাফে কিন্তু সেমই হবে। অরিজিনাল গ্রাফে 2 থেকে 6 এর ডিসটেন্স কিন্তু 15ই হবে। জি ভাইয়া, ভাইয়া বুঝতে পারছি, সিঙ্গেল সোর্স আর অল শর্টেস্ট পাথ। হ্যাঁ, সিঙ্গেল সোর্স অল সোর্স শর্টেস্ট পাতি করছে উল্টাই দিয়ে, সেটাই করা লাগবে। তো আমাদের অরিজিনাল প্রবলেম ভাইয়া আসি তাহলে আমাদের আগে যে গ্রাফটা ছিল ওই গ্রাফে অনেকগুলো সোর্স হচ্ছিল, এই জন্য আমার এটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য যে সিঙ্ক যদি একটা হয় তখন এটা করা যায়। ঠিক আছে। ভাই এটা কি সো ডিএফএস দিয়ে করা হবে কোনোভাবে, ডিএফএস দিয়ে? ডায়াক্সট্রা যেহেতু অনেকগুলো মানে ওয়েট আছে, ডায়াক্সট্রা। ঠিক আছে, ওকে। সো আমাদের এখানে দুইটা গ্রাফ রাখা লাগবে, মেইন গ্রাফটাও রাখা লাগবে, বিকজ আমাদের এই যে সোর্স থেকেও কিন্তু ডিসটেন্স রাখা লাগে। হ্যাঁ, তারপর রিভার্স গ্রাফটা লাগবে হচ্ছে টি থেকে ডিসটেন্স রাখার জন্য। ওকে, সো এটাই হচ্ছে আইডিয়া। দেন আমরা জাস্ট প্রত্যেকটা এজ নিয়ে সবার জন্য চেক করব যে কোন এজ দিয়ে যাওয়া যায়। যদি যাওয়া যায় তাহলে ওকে, আর না যাওয়া গেলে আমরা অন্য একটা এজে যাবো আর কি, এভাবে। হ্যাঁ, সো এই তো, এটা হচ্ছে আইডিয়া। তো এটা কি কোড দেখায় দেওয়া লাগবে? না ভাই থাক, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, আমি কোডটা তাহলে পরে আমি পরে দিয়ে ভাই দিব না? আপনি দিলে হয়ে যাবে। ওকে, ভাই আমাদের তাহলে নেক্সট ক্লাস কি ডাইনামিক হবে নাকি গ্রাফ থিওরি আরো ক্লিয়ার বাকি আছে? না, গ্রাফ থিওরি আজকে অ্যাকচুয়ালি লাস্ট ক্লাস ছিল। ও আচ্ছা, গ্রাফ থিওরি আজকে লাস্ট ক্লাস ছিল, তোমরা ডিসকাস করলে আমরা ডিসকর্ডে পার্টিসিপেট জি করতে ভাই পারবো, I জি ভাই। guess। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ তো আর কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাসে শেষ করে দিই। আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাই আপনি জব পাইছেন, আমার তো মিষ্টি পাই নাই, প্রশ্ন তো এটা হচ্ছে আমাদের। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আপনি আমি মিষ্টি আমাদের ই করে দেন, কুরিয়ার সার্ভিসে দেন, পাঠাই দেন। আচ্ছা, দেখবো না, সমস্যা নেই, ভাই দয়া করে। হ্যাঁ, ল্যাটেক্স সম্পর্কে যদি কিছু বলতেন, কোথায় আছে এটা আপনার পোস্টিং বা কিভাবে কি হলো একটু যদি বলতেন, যদি টাইম মানে থাকতো আপনার। বুঝি নাই, আমার লাটোকেনটা নিয়ে, আমার জবটা নিয়ে হ্যাঁ পোস্টিং ভাইয়া। না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে রিমোট জব। হ্যাঁ, ও মানে আচ্ছা। এটা মানে এরকম কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে রিমোটলি হায়ার করে যে কোনো কান্ট্রি থেকে, এবং বাসায় বসেই করা যায় কাজ। সেটা হচ্ছে ও রিমোট জব। আর মানে পোস্টিং হলে অ্যাকচুয়ালি একটা ঝামেলা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট না করে, আমার কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই, সো ওই হ্যাঁ ভাইয়া। টাইপের জব হয় না। হ্যাঁ, ও, রিমোট জবই শুধুমাত্র এই সুবিধাগুলো দেয় যে গ্রাজুয়েশন ছাড়া করা যায়। ভাই এখানে আপনার রেসপন্সিবিলিটি কি? এটা হচ্ছে মানে আমার রোল হচ্ছে কোর ডেভেলপার, সো বেসিক্যালি মানে সবকিছুর মানে কোরে যেই প্রোগ্রামিং গুলো আছে ওগুলা হ্যান্ডেল করা, মানে যে কোড বেস গুলো আছে ওগুলা, বাগ এইসব মানে মেনটেন করা আর কি। জি ভাইয়া। এটা তো অ্যাকচুয়ালি জাস্ট ব্লক চেনের উপর, সো এখানে আসলে খুব বেশি ডাইভার্সিটি নাই। হ্যাঁ, যেমন ধরো গুগলে অনেক কিছু আছে বা ফেসবুক অনেক কিছু আছে, এটা ভাই তা জাস্ট আপনি ব্লক। তো গুগল এর জন্য চেষ্টা করতে পারেন, গুগল ফেসবুকের জন্য বের হয়ে। হ্যাঁ, ওগুলা অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন না করে তো ওখানে যাওয়া যাবে না, সো হ্যাঁ এটা পরে দেখা যাবে, এটা পরে ট্রাই করবো আর কি। জি ভাই, আমার দোয়া করি আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ, অবশ্যই। হ্যাঁ, ওয়েলকাম ভাই। জি ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।